আসসালামু আলাইকুম সবাইকে। চ্যানেলসের নিয়মিত অনুষ্ঠান স্পটলাইটে স্বাগতম। আমি আসাদুজ্জামান শুভ আপনাদের সাথে আছি। আজকে আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠানের গল্প বলবো যে গল্পটি আসলে সেই প্রতিষ্ঠানের শুধুমাত্র মানুষের জন্য যে তারা কাজ করে তা না, তারা ক্যান্সার রোগীদেরকে নিয়ে এক প্রকার রীতিমতো আন্দোলন গড়ে তুলেছে। ক্যান্সার নিয়ে আমরা আগে মনে করতাম, যেমন আগে বলতাম যে যক্ষ্মা হলে রক্ষা নেই, এ কথার ভিত্তি নাই, ঠিক তেমনিভাবে এখন আমরা বলতে পারি যে ক্যান্সার হলে যে রক্ষা হবে না এরকম নাই। আপনি ক্যান্সার যদি আপনার হয়েও থাকে, টেনশনের কিছু নেই। এটা আপনি নিয়মিত চিকিৎসা এবং মানসিক যে আমাদের হেলথ যে প্রবলেমেরগুলো আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে কাটিয়ে উঠতে পারি, আমরা এই ক্যান্সারকে দ্রুতই সেরে ফেলতে পারবো। আমরা কথা বলবো এমন একটি প্রতিষ্ঠান নিয়ে যারা শুধুমাত্র ক্যান্সার রোগীদেরকে নিয়ে ট্রিটমেন্ট দেয় তা না, তারা কি করে ক্যান্সার রোগীদের যে আফটার ইফেক্ট যে ব্যবস্থাগুলো হয়, তাদের হচ্ছে মেন্টাল ট্রমা, অনেক সময় তারা ভেঙে পড়ে, তাদেরকে নিয়েও তারা কাজ করে থাকে। শুধু তাই না, এসব ক্যান্সার রোগীরা তারা যাতে ডিমোরালাইজ যাতে না হয় সেই জন্য তারা তাদেরকে বিজনেসেরও একটা মডেল দাঁড় করিয়েছে, যার মাধ্যমে ক্যান্সার রোগীরা ডিমোটিভেটেড থেকে হয়ে যাচ্ছে মোটিভেটেড। আমি আর কথা বাড়াবো না। আমার সাথে এই যে প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এই প্যানেলে যারা উপস্থিত আছেন সরাসরি তাদের মুখ থেকে আমরা কথা শুনবো। আমার সাথে এই মুহূর্তে জুমে উপস্থিত আছেন মিস্টার আনিস এ খান, যিনি এই সংগঠনটির প্রেসিডেন্ট ব্যানকাটের। মিস্টার আনিস এ খান আমাদের সাথে জুমে জয়েন করেছেন, এবং ধন্যবাদ মিস্টার আনিস এ খান। ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। ভালো আছেন আপনি? জি ধন্যবাদ, ভালো আছি, সবাইকে শুভেচ্ছা। জি। আর আমার ওই পাশে যিনি বসে আছেন, হাতের ডান পাশে ওই কোণাতে, তিনি হচ্ছেন মিস্টার মকসুদ আহমেদ খান, যিনি কনভেনার ফ্রেন্ডস অফ ব্যানকার্ট এবং ট্রাস্টি, যিনি কিনা লন্ডনে সিআরপি ছিলেন। মিস্টার মকসুদের খানের সম্পর্কে না বললেই না, তিনাকে সিলেটবাসীরা হিরো বলে জানে, কারণ তিনি যে এই যে আমরা ওভারঅল আমাদের নন প্রফিটেবল অর্গানাইজেশনগুলো যেভাবে বাংলাদেশের প্রান্তিক মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের বিভিন্ন রকম সমস্যাকে চিহ্নিত করে তারা যে উপকার করেছে, তার জন্য এক ধরনের লিজেন্ড হচ্ছেন আমাদের মিস্টার মকসুদ আহমেদ খান। তার পাশে আমরা দেখতে পাচ্ছি মিস্টার মোহাম্মদ শাহাবুদ্দিন, যাকে আপনারা সবাই চিনেন বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের সিও হিসাবে। কিন্তু এই যে সংগঠনটার সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের গল্পটা আমরা শুনবো, কিন্তু তার আগে আমাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে আমার হাতের বাম পাশে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন মিস্টার নাজমুল আহমেদ আল বাবা, যিনি হচ্ছেন এক্সিকিউটিভ ডিরেক্টর ব্যানকাটের। আসলে আমার নাজমুল ভাইয়ের সাথে কথা হচ্ছিল, যিনি বলছিলেন আমাকে যে এই ব্যানকার্ডটা শুধুমাত্র আমরা যে ক্যান্সার রোগীদেরকে তাদের চিকিৎসা দিব তা না, আমাদের এটা নিয়ে একটা লং টার্ম পরিকল্পনা, যাতে আমরা যদি এখানে থেমেও যাই, মানে এই যারা সাংগঠনিকভাবে দায়িত্বে আছেন তারা যদি থেমেও যান, এই অঙ্গরাশনটা যাতে অটোমেটিক চলতে পারে এমন একটি সাস্টেনেবল মডেল তারা তৈরি করবেন। এই সম্পর্কে জানার জন্য আমি প্রথমেই নাজমুস আহমেদ আল বাবা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আলবাব, থ্যাংক ইউ, সরি। হ্যাঁ, যে আসলে আপনারা এই প্রতিষ্ঠানটা আপনারা আসলে শুরু করার চিন্তা কিভাবে মাথায় আসলো? আসলে বাংলাদেশ ক্যান্সার ট্রাস্ট, ধন্যবাদ চ্যানেল এসকে, ধন্যবাদ শুভাই, আপনাকে ধন্যবাদ, এবং দর্শকবৃন্দ যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা। আমি শুরুতেই বলতে চাই যে আমি আসলে নিজেও একজন ক্যান্সার সার্ভাইভার, আলহামদুলিল্লাহ। 2011 সালে আমি লিউকেমিয়া সার্ভাইভ করি, এবং 2024 এসে আবার আমি কিডনিতে আমার ক্যান্সার ধরা পড়ে, সেটা আমি সার্ভাইভ করে আসছি। তো আমার এই প্রতিষ্ঠানটা শুরু হয় 2012 থেকে, যেটা আমি কিছুটা একাই শুরু করেছিলাম। যে আমি নিজে সেরে আসার পরে আমি কিছু পাবলিক হসপিটালগুলিতে ভিজিট করতাম, যে বাংলাদেশে ক্যান্সারের, তার আগে কিন্তু আমি কোনোভাবেই ভাবিনি, ক্যান্সার সম্বন্ধে চিন্তা করিনি, কিন্তু ওই যে 1 বছর, এটা কিন্তু আমার ক্যান্সারের প্রতি দৃষ্টিভঙ্গি আমার বদলে দিল। যেখানে আমি এই পাবলিক হসপিটালগুলিতে গিয়ে গিয়ে প্রান্তিক যারা, তাদের সম্বন্ধে আমি জানার চেষ্টা করলাম যে তারা কী অবস্থায় আছে, এবং তাদের সেই দুরবস্থা দেখে তখন আমার মনে জাগে যে এদের জন্য কি করা যায়। এবং তখন থেকে আমার ইচ্ছা ছিল যে কেয়ার ইজ সো ইম্পর্ট্যান্ট, কেয়ার, ক্যান্সার ট্রিটমেন্ট ইজ অনলি, আমি যেটা শিখে এসেছি আমার চিকিৎসার সময় সিঙ্গাপুর থেকে, যেখানে আমার চিকিৎসা হয়েছিল, যে 30% অনলি কন্ট্রিবিউটস টু যে ট্রিটমেন্টে, বাকি 70% কিন্তু কেয়ার। তো আমি তখন থেকে আমার একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আপাতত আমি ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি দেই এদেরকে,
আমি ডোনেশন রেজ করতাম, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতাম, তখন কিন্তু অর্গানাইজেশনগুলোর নাম ছিল না। পরে বাট আমার মনে একটাই জিনিস ছিল যে আমি এদেরকে কেয়ার দিব, কিভাবে দিব, কি দিব, ওই মুহূর্তে আমি চিন্তা করিনি। 2015-তে তখন ক্যান্সার ফাউন্ডেশন, বাংলাদেশ ক্যান্সার এইড ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন আমরা তো করি। আমরা প্রায় 29 জনের মতো ছিলাম, যেখানে যারা ডোনার ছিলেন তাদেরকে আমি একত্র করি, এবং এনারা সবাই কোনো না কোনোভাবে কারো বাবা মা ক্যান্সারে হারিয়েছে বা নিজের ক্যান্সার হয়েছে, এভাবে করে এনাদের সবাইকে আমি একসাথে করে তাদেরকে নিয়ে ফাউন্ডেশনটা করি। কত বছর হয়েছে এই সংগঠনটার? এবং এই 2015-র পরেই যে আপনার 2019-এ এসে বি রিয়েলাইজড দ্যাট এটা এইভাবে ফাউন্ডেশন করে ওয়ান ম্যান শো হবে না। বিকজ তখন আমরা, যেখানে আমি আগে হয়তো মাসে একটা পেশেন্টকে আমি সাপোর্ট করতাম ফাইন্যান্সিয়ালি, সেখানে আমরা প্রতি মাসে প্রায় 15-20 জন ক্যান্সার পেশেন্টকে আমরা সাপোর্ট করা শুরু করলাম। সো ফাইনালি উই ডিসাইডেড দ্যাট এই যে সাপোর্টটা আমরা করছি, ট্রিটমেন্ট নিয়ে এরা তো বাইরে চলে যাচ্ছে, যেখানে যাচ্ছে আমরা তো জানতে পারছি না বেঁচে আছে না মরে আছে। তখনই আমরা একটা বাংলাদেশ ক্যান্সারের ট্রাস্ট করলাম 2019 সালে, উইথ আ বিলিভ দ্যাট আমরা একটা ক্যান্সার কেয়ার হোম। থ্যাংক ইউ। এবার আমি চলে যেতে চাই আমাদের জুমের গেস্টে মিস্টার আনিস সাহেবের কাছে। মিস্টার আনিস সাহেব, যে আপনি আমাকে একটু বলবেন, আপনারা বলছেন যে ব্যানকার্ড শুধুমাত্র একটি স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান নয়, এটি এক ধরনের আন্দোলন, আপনারা এক ধরনের ক্যান্সার বিপ্লব চলে করতেছেন। তো এই যে ক্যান্সার বিপ্লবের কথাটা বলছেন, হ্যাঁ, এটা আসলে আপনারা কেন বলছেন? আসলে আমরা এই জন্য বলছি যে বাংলাদেশে ক্যান্সার অনেকেরই হয়। আলবাম নিজে বললো লিভার ক্যান্সার আক্রান্ত। আমার ছোট বোন, আমার ইমিডিয়েট ছোট বোন, সেও ইন্তেকাল করেছেন 3 বছর আগে ক্যান্সার রোগে। তো আমরা দেখি সব দিকেই সবাই কেউ না কেউ কোনোভাবে ক্যান্সার নিয়ে এফেক্ট। সেটা তো যারা বিত্তবান, তাদের সম্বল আছে, তারা বিদেশে যায়, ভালো ট্রিটমেন্ট করছে। কিন্তু যেই সব প্রান্তিক লোকজন, যে কথাটা আলবাত বললেন, তাদের সেবা কে করবে? এবং তারা যে ঢাকায় আসে, একটা খরচ আছে, একা আসতে পারে না রোগী, সঙ্গে কম্প্যানিয়ন আসে, মা হোক, বাবা হোক, ভাই হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবাই ঢাকায় আসে। ঢাকায় এসে হয়তো আমার বাড়িতে থাকলো, কিন্তু আজকালকার বাড়িঘর গুলো হলো সব নিউক্লিয়ার ফ্যামিলি, 2টো বেডরুম বা 3টে বেডরুম, নিজের ছেলে মেয়ে রয়েছে, নিজের মা বাবাও রয়েছে। তো তখন ওনাদের জন্য কোনো জায়গা হয় না, হয়তো 10-12 দিন 11 দিন রাখা যায়, তার বেশি রাখা যায় না। তারপর ওরা যাবে কোথায়? হোটেল তারা এফোর্ড করতে পারে না। তো আমরা কমপ্লিটলি অন্য চিন্তা করলাম, যে তাদের জন্য একটা বাসস্থান, এ প্লেস অফ রিফিউজ, এ প্লেস অফ রেস্ট আমরা করলাম। তো এটা আলবাব বলতো, আমি এখন বলে দিই যে আমরা প্রথমে একটা 24 বেডের একটা বাসস্থান ব্যবস্থা করলাম। সেটা হলো আমাদের বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, ঢাকার গ্রামীণ ফোন হেড অফিসের পিছনে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বাড়ি, আর এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু আমরা তাদেরকে কমপ্লিমেন্টারি দিই। এবং আমাদেরকে সাহায্য করে আমাদের বন্ধু বান্ধবরা, সমাজের বিত্তবানরা, বড় বড় কোম্পানিগুলো। এবং আমরা যে এটাই স্থাপিত করলাম প্রথমটা 24 বেড, তখন অনেকেই লাইক ওয়ালটন, তারা আমাকে, ওয়ালটন আপনারা জানেন স্বনামধন্য ইলেকট্রনিক ফার্মস বাংলাদেশের, তারা এক্সপোর্ট করছে, তারাও আমাদের রেফ্রিজারেটর, ওভেন, এয়ার কন্ডিশনার, যেগুলো যেটা দরকার সেসব জিনিস আমাদের দিয়েছে। এবং মেঘনা গ্রুপের মতো কোম্পানি বা সিটি গ্রুপের মতো কোম্পানি বা প্যারাগন হ্যাচারিস এর মতো কোম্পানি, তারা আমাদেরকে প্রত্যেক মাসে রসদ দিচ্ছে। তো এইগুলা আমরা ওদেরকে কমপ্লিমেন্টারি দিই। এবং আমরা নার্স, আপনারা কি হচ্ছে এখনো বিভিন্ন কোম্পানির সাথে, যেসব কোম্পানি আপনাদেরকে হেল্প করতেছে, এছাড়াও কি আপনারা কোনো পিআর এর মাধ্যমে নতুন নতুন কোম্পানির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন যারা আপনাদেরকে ডোনেট করবে? এক্স্যাক্টলি, ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। তো আমরা রেগুলারলি আমরা কিছুদিন পর পর প্রজেকশন মিটিং করি, ইফতার, রমজানের সময় ইফতার মিটিং করি, এবং অন্যান্য সময় অন্যান্য মিটিং করি। আমরা লোকদের ডাকি, সেমিনার করি, ক্যান্সার সম্বন্ধে কথা বলি, এবং ওখানে আমরা যারা ডোনেট করতে পারে তাদেরকে আমরা ওখানে নিমন্ত্রণ করি, তারা ওখানে আসে। থ্যাংক ইউ। আমি একটু শাহাব ভাইকে প্রশ্ন করতে চাই। শাহাব ভাইকে তো আমরা জানতাম এতদিন যে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল নিয়ে আপনি চ্যানেলে এসেছেন অনেকবার, এবং এই নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। এটা থাকতেও আপনি আসলে এই ব্যানকার্ডের সাথে কেন জড়িত হলেন? একটা অর্গানাইজেশন নিয়ে তো কাজ করছেন যেটা ক্যান্সার নিয়ে কাজ করছে, ওয়াই ব্যানকার্ড, ওয়াই ইউ আর জয়েনিং উইথ ব্যানকার্ড? থ্যাংক ইউ শোভ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা তো প্রতিনিয়ত, আমরা চ্যানেল তো আমাদেরই একটা প্রতিষ্ঠান, এখান থেকে আমরা গৌরব করি, এবং অনেক প্রতিষ্ঠান তারা দাঁড় করিয়ে দিয়েছে। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, অনেক প্রোগ্রাম করে থাকেন তারা।
ক্যান্সার হসপিটালে তারা বিগিনিং থেকে অনেক হেল্প করেছেন। আজ পর্যন্ত যতটুকুই হয়েছে চ্যানেলে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় হেল্পিং হ্যান্ড দিয়েছে এবং আমরা তাদের সাথে কাজ করেছি, তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। ব্যানকার্ট হচ্ছে আমাদের আলবাব ভাই, উনি সম্বন্ধে যত বলা হবে কম বলা হবে, কারণ উনি আমার খুব পাশের একজন মানুষ। অনেক আগে থেকে উনির সাথে আমার আত্মীয়তা হয় এবং উনিরা যে কাজটা করতেছেন আমাদের থেকে বিয়ন্ড কাজটা করতেছে তারা। আমরা করতেছি অ্যাওয়ারনেস, ডিটেকশন, ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্টটা দেওয়ার পরে যে কাজটা উনিরা করতেছে, এই যে প্যালিয়েটিভ কেয়ার বলতেছেন, এবং আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলছিলেন একটু আগে যে নিবাস করেছেন, যেখানে খাওয়া দাওয়া থেকে আপনার একজন মানুষকে একটা হোস্টেলের মতো একটা জায়গায় রাখা। এই মুফস্বল এরিয়া থেকে একটা পেশেন্ট আসলো, তাদের জন্য 1 টাকা হলেও অনেক কষ্টদায়ক। এবং বিশেষ করে আমাদের সিলেট বলেন বা অন্যান্য অঞ্চল বলেন, ঢাকার বাইরে যে মানে বিভাগীয় শহরগুলো আছে সেখান থেকে অনেক পেশেন্টরা তারা পেয়ে থাকেন। তো তাদেরকে অনেক সহযোগিতা তারা করেন, খাওয়া থেকে নিয়ে, রাখা থেকে নিয়ে, মানে অনেক সহযোগিতা করে থাকেন। তো এই জন্য প্যালিয়েটিভ কেয়ারটা হচ্ছে যে আফটার ট্রিটমেন্ট কেয়ারটা। এবং আরও অনেক প্রোগ্রামগুলো তারা করতেছে, যেগুলো হচ্ছে যে সেলফ সাস্টেইনিং যে ব্যাপারটা, এটা তারা কাজ করতেছেন অনেক দিন ধরে। তো তাদের মডেলটা হচ্ছে আমাদের থেকে একটু পরেরটা। আমরা যে কাজটা করতেছি তার কমপ্লিমেন্ট করতেছি। আমরা তাদের সাথে একটা MOU করেছি, যেটা আমরা একসাথে আমরা সবাই মিলে কাজ করব। আমাদের সবাই তো মূল উদ্দেশ্যিত হচ্ছে যে আমরা ক্যান্সার পেশেন্টদেরকে হেল্প করব। এতে করে আমার কোনো অসুবিধা নাই। আমি যে কেউ একজনের সাথে যদি আমি পার্টনারশিপ করে MOU করে যদি মানুষকে সার্ভিস করতে পারি, তাহলে তো আমাদের গোল তো একটাই। গোল একটাই, ঠিক আছে, আমি জানি আপনাদের গোল একটাই, কিন্তু বিফোর গোয়িং টু মকসুদ ভাই, আমি শুধু আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। গোল যদিও একটা, কিন্তু আমি জেনেছি যে আপনাদের ফোকাস আছে হচ্ছে 3টা। আপনি যদি আপনাদের ব্যানকার্টের 3টা ফোকাস নিয়ে আমাদেরকে বলতেন। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে বাংলাদেশে ক্যান্সার পেশেন্টরা কেন বাড়ছে, এবং এই ক্যান্সার পেশেন্ট আপনার যদি 30 লক্ষ হয়, তার 80 থেকে 90 ভাগ কিন্তু আপনার যারা অসচ্ছল, যারা প্রান্তিক। নাম্বার 1 হচ্ছে অসচেতনতা, এবং অসচেতনতার কারণে কিন্তু তাদের যে ডায়াগনোসিসটা হচ্ছে এটা লেট হচ্ছে, এবং লেট ডায়াগনোসিসের কারণে কিন্তু তাদের লেট ট্রিটমেন্টটা হচ্ছে। সো আপনি যে প্রশ্নটা করলেন যে আপনাদের ফোকাস কি, আসলে 3টা ফোকাসের কথা আপনারা বলছেন। ফোকাসটা হচ্ছে 1 নম্বর সচেতনতা বাড়ানো, টাইমলি তাদের ডায়াগনোসিসটা যাতে হয় সেটার উপরে আমাদের একটা ফোকাস রাখা, এবং থার্ড হচ্ছে এই সচেতনতা এবং আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে তারা যেন ট্রিটমেন্টটা তাড়াতাড়ি পায়। এবং একটা কথা এখানে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরা যারা প্রান্তিক, দে আর ভেরি রেজিলিয়েন্ট কমিউনিটি। তাদের ইমিউনিটি সিস্টেম আল্লাহ তাআলা বোধহয় তাদেরকে স্পেশাল একটা ইমিউনিটি সিস্টেম করে দিয়েছে। এবং আমাদের এই আলোকনিবাসে 95 বেডের আলোকনিবাসে, এই যে আমি থার্ড পয়েন্ট যেটা, যে আর্লি ট্রিটমেন্ট অথবা তারা যদি লেট ট্রিটমেন্টেও আসে, সেখানে তাদেরকে যদি আমি একটু কেয়ার দিই, যে এরা তো ফ্রি ফুড পাচ্ছে 3 বেলা, ফ্রি ডায়েট পাচ্ছে, ফ্রি নার্সিং পাচ্ছে, ফ্রি কেয়ার পাচ্ছে, এতে হচ্ছে কি আর কিছু তাদের চিন্তা করতে হচ্ছে না। এতে হচ্ছে কি তারা তখন ওই ট্রিটমেন্টটা নিয়ে আমাদের এখানে থাকার মাধ্যমে, তারা ওই সেবার মাধ্যমে কিন্তু তারা তাদের লাইফের লঞ্জিভিটিটা বাড়ছে। এবং শেষ করবো এভাবেই যে we have out of the 2400 patients that we have hosted so far, যারা প্রত্যেকে গরিব, প্রত্যেকে প্রান্তিক, তার থেকে 200 জনের মতনকে আমরা আলহামদুলিল্লাহ সমাজে ফিরিয়ে দিতে পেরেছি। কেউ হয়তো রেমিশনে গেছে, কেউ হয়তো একেবারে কিওর্ড হয়ে গেছে, কেউ হয়তো সুস্থতার পথে আছে। আপনাদের 4টা প্রজেক্টের সম্পর্কে একটু জানবো, তারপরে আমরা মকসুদ ভাইয়ের কাছে যাব। 4টা প্রজেক্ট কি কি আছে? 4টা প্রজেক্ট বলতে দিজ আর 4 ইউ সি, বাংলাদেশ ক্যান্সার ট্রাস্টের 3টা পিলার আছে। একটা পিলার হচ্ছে ফিজিক্যাল ওয়েলনেস, একটা হচ্ছে সোশ্যাল ওয়েলনেস, আর একটা হচ্ছে মেন্টাল ওয়েলনেস। আমি যখন ব্যানকার্টকে দেখি, সবচেয়ে আগে দেখি আলোক নিবাসকে। আলোক নিবাস হচ্ছে এটার, এবং আমরা কিন্তু হোলিস্টিক কেয়ার নিয়ে কথা বলছি, রাইট আফটার দ্য পেশেন্ট ইজ আউট অফ দ্য হসপিটাল অর ওয়াইল হি ইজ টেকিং কেমো ইন দ্য হসপিটাল। এবং ক্যান্সার কিন্তু একটা মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়, রাইট? সো সেখানে ওয়েন উই আর টকিং অ্যাবাউট ফিজিক্যাল কেয়ার, আলোক নিবাসে আমরা সেটা দিচ্ছি। তারপরে আসি আমরা
মেন্টাল কেয়ারে আমরা যেটা করছি, আলোকন বলে আমাদের একটা প্রজেক্ট আছে, আমি আলোক নিবাস বললাম। আলোকনটা হচ্ছে আপনাদের মানসিক মেন্টাল ওয়েলনেসের জন্য আমরা তাদেরকে সাপোর্ট দেই। আমাদের রীতিমতো আমাদের একজন হায়ার্ড সাইকোলজিস্ট আছেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, উনি কনস্ট্যান্টলি এনাদেরকে মেন্টাল কাউন্সেলিং করছেন। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে এই যে মেন্টাল হেলথের কথাটা বললেন। জি। আমি এই মেন্টাল হেলথের বিষয়ে আমি আপনাকে প্রশ্ন করব না, আমি একজন অভিজ্ঞ যে মকসুদ ভাই আছেন তার কাছে আমি প্রশ্নটা তারপরে কিন্তু আমি সোশ্যাল ওয়েলনেস নিয়েও বলবো। জি, ডেফিনেটলি। যে উনি বলছিলেন মেন্টাল হেলথের কথা, ক্যান্সার রোগীদের একটা ফিজিক্যাল একটা প্রবলেম, এই জিনিসটার সাথে এই যে মেন্টাল হেলথের যে প্রবলেমটা, হ্যাঁ, এটাকে কিভাবে আসলে আপনি কি এক করে দেখবেন, কেন এই জিনিসটা জরুরি বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমার সিআরপি ইজ রিহেবিলিটেশন সেন্টার, অনলি নট ফর দ্য বোনস অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। এটা না, এটা রিহেবিলিটেশন। এই রিহেবিলিটেশনের যে এক্সপিরিয়েন্স, ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স আই হ্যাভ গিভেন হিম অল দিস ইন্সপায়ারেশন that this is the way you brought up, you started, you do it. সুতরাং he's like my son. So তার অসুস্থতা, তার কিওর, তার এই দেশে পড়াশোনা সব করে হঠাৎ করে যে আবার আসলো, it is my pride. আমি যে তাকে নিয়ে আজকে বসলাম এবং মানুষের সবার সাথে আমরা যোগাযোগ করতেছি রিগার্ডিং দ্য বাংকাট। এই বাংকাটটা কিন্তু অনেক আগে থেকেই আমরা একটু আলোচনা করেছিলাম। জি জি। তারপরে যখন সে আগাই আসছে তখন মাশাআল্লাহ উই হ্যাভ স্টার্টেড অ্যান্ড উই হ্যাভ ডুইং ফ্যান্টাস্টিক সাপোর্ট অ্যান্ড অল দ্য কজেস অ্যান্ড এভরিথিং, বিকজ আর কি বলবো, মানুষের সাহায্য করা, আর কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপনি বলছিলেন আপনার ওয়েলনেস বিং বাকি প্রজেক্টগুলো নিয়ে যদি আমি অফকোর্স মেন্টাল ওয়েলনেস ইজ সো ইম্পর্টেন্ট, যেটা মামা বললেন যে একটা মানুষ তো ক্যান্সার বলেন বা তার যে প্রজেক্ট সিআরপি, যেটা উনি যেটা আপনার সিআরপি তো যেটা যে একটা মানুষের দৈহিক সমস্যা হলে কিন্তু মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে যায়। সো গিভিং দ্যাট আলোকন দিয়ে আমরা তাকে মানসিকভাবে চালিত করার চেষ্টা করছি, সো দ্যাট হি অর শি ক্যান ফাইট দ্য ডিজিজ। আর সোশ্যাল ওয়েলনেস সেটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট আছে, সেটা হলো আলোক গাথা। সো হোয়াট উই আর ট্রাইং টু ডু ইজ, এরা যখন আপনার সুস্থ হয়ে ফিরছেন বা যারা মারা যাচ্ছেন তারা হয়তো একজন আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি ছিল, সো তাদের বোন, মেয়ে, মা বা স্ত্রী এরা তো তখন আর্নিং মেম্বারকে হারিয়ে ফেলেন, তাদেরকে আমরা কাঁথা সেলাই করা শেখাচ্ছি। সো এবং এটা আমরা প্রায় 4টা জেলায় অলরেডি ছড়িয়ে দিয়েছি। আমরা রিসাইকেল শাড়ি তাদেরকে দিচ্ছি, তারা এটা দিয়ে কাঁথা তৈরি করছেন, তাদেরকে কাঁথা সেলাই করানো হচ্ছে। আমরা ঢাকায় বসে তাদেরকে র মেটেরিয়াল পাঠিয়ে দিচ্ছি, তৈরি করে ঢাকায় পাঠাচ্ছেন, আমরা ঢাকায় ফিনিশিং করছি, কোয়ালিটি দেখছি, হাইজিনটা মেনটেন করছি, করে আমরা এটা আবার সচ্ছল যে আমাদের কমিটি তাদের কাছে বিক্রি করছি। বিক্রি করার পরে ওখান থেকে যেই আমাদের টাকাটা আসে ওটা দিয়ে আমরা 1/3 আমরা ব্যাংকেটে রাখি, 1/3 আমাদের খরচ হচ্ছে, আর 1/3 যারা তৈরি করছে তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। আপনি 4 জেলার কথা বলছিলেন এবং কাঁথা নিয়ে কথা বলছিলেন। কাঁথা ছাড়া আপনাদের কি আরো কোনো ধরনের প্রজেক্টের চিন্তা ভাবনা আছে? ধরেন হ্যান্ড এমব্রয়ডারি হতে পারে, বা আমাদের যেসব বাংলাদেশে হেরিটেজের আমরা জিনিসপাতি দেখতে পাই সেগুলো হতে পারে, এগুলোকে নিয়ে ভাবছেন? অথবা এটাকে ব্রড করার জন্য আপনারা এই 4 জেলার বাইরে যাওয়ার কি কোনো পরিকল্পনা আছে? ওয়েল, অলরেডি আমরা কাঁথাটা হলো আমাদের কিন্তু মাত্র 6 মাস হলো এটা আমরা শুরু করেছি, এবং আমরা কাঁথাটাকে আমাদের একটা সিগনেচার প্রোডাক্ট হিসাবে রাখছি। এবং আলোক কাঁথা ইট হ্যাজ গট ইজ ওন সিগনেচার একটা সেলাই আছে, যেটা দিয়ে মানুষ এটাকে যাচাই করে। এটা থেকে আমরা ডায়েরি তৈরি করছি, আমরা এটা থেকে আপনার জামা তৈরি করছি, আমরা এটা দিয়ে আমরা ফ্রেম তৈরি করছি, এবং এটা আমাদের টার্গেটই হচ্ছে সচ্ছল গ্রুপটা। এবং আমাদের টার্গেট হচ্ছে বাই 2030 উই ওয়ান্ট, বিকজ ডোনার ফ্যাটিক হতেই পারে, সো আমরা বাই 2030 উই ওয়ান্ট টু বি সাস্টেনেবল আওয়ারসেলস, উই ওয়ান্ট টু মেক দোজ
who have suffered from cancer, their family is sustainable, and ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। আমি এবার মিস্টার আনিসে খানের কাছে জানতে চাই যে আসলে এই যে মুসাব্বির আলোক নিবাসের কথা আমরা শুনছিলাম, আমরা তো হসপিটাল দেখি, আসলে এই যে মুসাব্বির আলোক নিবাস এটাকে আমরা একটা স্বাস্থ্য কেন্দ্রের বা একটা হেলথ সেন্টারের বাইরে যে আসলে কিভাবে দেখতে পারি, আসলে আপনারা কি কি ধরনের ফ্যাসিলিটিস এই মুসাব্বির আলোক নিবাসে দিয়ে থাকেন? তো আমি যেটা বলছিলাম কথাটা আগে, যে ওই 24 বেডের পরে আমরা একটা 50 বেড করেছি, যেটাকে মুসাব্বির আলোক নিবাস নামে পরিচিত। এবং এখানে কর্নেল মুদাসসির সাহেব আছেন, উনি যে ছেলের নাম এটা রেখেছেন, যে ক্যান্সারে মারা গেছেন। তো উনি আমাদের সঙ্গে, ওনার একটা ক্লিনিক ছিল যেটা ফ্রাইডে ডায়াগনস্টিক ক্লিনিক ছিল ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়াতে। পরবর্তীতে আমাদের কাজ দেখে উনি মুগ্ধ হন এবং আমাদের সঙ্গে উনি যুক্ত হন, এবং উনারই সাহায্য নিয়ে আমরা এই 50 বেডটা করলাম। তো যে কথাটা সেটা হলো যে আমরা করছি, এজ আই সেড আর্লিয়ার, প্যালিয়েটিভ কেয়ার, নার্সিং কেয়ার, এবং ঢাকা যারা বাইরে থেকে আসছে তাদের বাসস্থান, আবাসস্থান করছি। এবং আমাদের কাছে গাড়িও আছে, সেই গাড়ি করে আমরা যেখানে তাদের চিকিৎসা নিতে হবে সেখানে ওরা চলে যায়। কারণ আমরা তো এখন চিকিৎসা করতে পারবো না, ডায়াগনস্টিক্সও করতে পারবো না, কারণ এগুলোর জন্য ডিজি হেলথ সার্ভিসেসের লাইসেন্সিং লাগে, এবং লাইসেন্স প্রাপ্ত আপনার ডাক্তার, সনদপ্রাপ্ত ডাক্তার, তারপরে নার্সেস, অনেক কিছু লাগে, টেকনিশিয়ানস লাগে। তো আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এই যে 2019 সালে আমরা শুরু করেছি, এখন আমরা অলরেডি 2টো ইনস্টলেশন আমাদের আছে, এবং কিছুদিন আগে আমরা ঢাকার বাইরে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে টাইম ওখানে যেতে, মানিকগঞ্জে আমরা একটা 4 বিঘার জমি কিনেছি, যেখানে আমরা ভিত্তিপ্রস্তর লে করেছি। এবং ওখানে আমাদের আশা আছে, আপনি জিজ্ঞেস করলেন যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, সেখানে 250 বেডের একটা প্যালিয়েটিভ কেয়ার, ওইখানে আমরা একটা ডায়াগনস্টিক সেন্টার করতে চাই। কারণ আলবাব একটু আগে বললো যে সাস্টেনেবিলিটি ইজ কি। কারণ আমরা কত আর ডোনার থেকে নেব, ডোনার তো ফ্যাটিক হবেই, সেই জন্য আমাদের নিজস্ব একটা ইনকামের ব্যবস্থা করতে হবে, এবং সেই ডায়াগনস্টিক্স দিয়ে বা অন্যান্য ট্রিটমেন্ট দিয়ে যে ইনকামটা আসবে সেটা আমাদের অপারেটিং কস্টে আমরা কাজে লাগাবো। জি, থ্যাংক ইউ। আমি একটু শাহাব্বার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে আমাদের আবাসিক ক্যান্সার কেয়ারের যে এই যে মডেলটা, এই মডেলটা কি বাংলাদেশের জন্য কতটা প্রযোজ্য বলে আপনি মনে করতেছেন? এটা কি ওয়ার্ক করবে বাংলাদেশে? অফকোর্স এটা খুবই ভালো একটা চিন্তাধারা। কারণ এই যে আফটারমাথ যে কথাটা আসছিল, আলবাব ভাই বারবার বলছেন, চেয়ারম্যান সাহেবও বলতেছেন, ক্যান্সার যে ট্রিটমেন্ট যেটা, এটা তো আপনার একটা কনস্ট্রাকটিভ একটা এরিয়াতে আপনি করবেন। ট্রিটমেন্টটা হচ্ছে আপনি একটা স্পেশালিস্ট জিনিস, একজন কনসালটেন্ট বলেন, একজন অনকোলজিস্ট বলেন, এরা ট্রিটমেন্ট করে দেবে। কিন্তু এটার পরে যে যারা বিত্তশালী না, তাদেরকে যে আমরা যে মনিটর করব, তাদেরকে দেখব, তাদেরকে যে ট্রিটমেন্টের যে যে প্রক্রিয়া যেটা, এটা তো আর একদিনে শেষ হবে না। একটা বড় অপারেশন হয়েছে বা একটা বড় একটা সার্জারি হয়েছে, এটা হওয়ার পরে একজন পেশেন্টকে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিতেই হয়। এখন যদি আপনি মনে করেন একটা গরিব পেশেন্ট, তাকে হসপিটালে থাকতে হয়, তাহলে অনেক কস্টলি হয়ে যায়। তো এই কষ্টটা কিন্তু তারা বহন করতে পারবে না, এবং দেশও বহন করতে পারতেছে না। তাহলে আলবাব ভাইরা যে কাজটা করতেছেন, এটা মানে একটা বড় চিন্তাধারা নিয়ে তারা একটা নিবাস যে করতেছেন, তারা 2-3টা সেক্টর করতেছেন, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কাজে আসবে। আমরা যে কাজটা করতেছি, আমরা একটু অ্যাডভান্স স্টেজে কাজ করতেছি, যেটা আমরা একজন পেশেন্টকে আমরা দেখলাম, তাকে একটা ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসলাম, তাকে একটা ট্রিটমেন্ট দিলাম। এরপরে কি হবে, এই পরের কাজটা হচ্ছে আলবাব ভাইদের। এবং আমরা যে পেশেন্টটা মনে করেন গ্রাম থেকে যে একটা পেশেন্ট ঢাকায় যাবে, যাই যে একটা স্থলে থাকবে, খাওয়া দাওয়া করবে, এটা কিন্তু হোটেলে থাকা যাবে না। কারণ এই পেশেন্টদের জন্য হোটেল থাকা অনেক ব্যয়বহুল। এতে করে আমরা যে পেশেন্টগুলো পাঠাই, আলহামদুলিল্লাহ আলবাব ভাই এবং আলবাব ভাইয়ের যে প্রতিষ্ঠান, এটা আমাদের জন্য একটা ব্লেসিং চলে এসেছে, যে আমরা এই পেশেন্টদেরকে আমরা ঢাকা পাঠিয়ে আমরা নিশ্চিত ঘরে ঘুমাইতে পারতেছি। আমাদের ম্যানেজাররা কাজ করতেছে, উনির ম্যানেজারের সাথে তারা মেনটেন করতেছে, আমরা কিন্তু শান্তিমতো, উনিরও আছেন বসে, আমরাও মোটামুটি একটা জায়গায় মানে একটা আশ্বস্ততার মধ্যে চলে আসছি, যে না, ওই প্রতিষ্ঠানে আমরা পাঠাইছি, আমাদের একটা এমওই আছে, আমাদের একটা চিন্তাধারা সমন্বয় করা আছে, যাতে করে আমার পেশেন্টটা পাঠাইলাম, ওকে ট্রিটমেন্ট করাই। যে চেয়ারম্যান সাহেব যেটা বললেন, যে একটা হসপিটালে একটা অপারেশন হবে, এই পেশেন্টটা যদি তাদের এই যে আলোক নিবাস থেকে যদি হসপিটালে যেতেই হয়, তাহলে এই কষ্টটা কে বহন করবে? এখানে দেখাশোনা করা 200 টাকার মতো একটা পেশেন্টকে যদি মানে একটা ছোট্ট একটা টাকা, এই টাকা দিয়ে তাকে যে দেখাশোনা করে খাওয়া দাওয়া করিয়ে, তাকে নার্সিং সার্ভিসটা দিয়ে, প্যালিয়েটিভ সার্ভিসটা দিয়ে, সব কিছু কনভাইন করে আমরা একটা পেশেন্টকে আমরা একটা টিমওয়ার্ক করে নিলাম। তো এই টিমওয়ার্কটা হচ্ছে একটা খুবই ভালো একটা চিন্তাধারা। আমি তাদের
সাথে কাজ করতেছি, আমরা আরও কিছু কীভাবে করতে পারি এটা নিয়ে আমরা চিন্তাধারা করতেছি। তাদের সাথে পার্টনারশিপ করে আমরা সিলেটে তাদের জন্য কী ফ্যাসিলিটি করতে পারি। উনি তো আমাকে অনেক আগেতেই বলছেন, সাহেব ভাই আমরা একসাথে কাজ করতেছি, আমরা ঢাকায় আপনারা কি। তো আমরা চাই যে এই যে যেহেতু আমরা একটা ইউনিভার্সাল চিন্তাধারা নিয়ে আমরা শুরু করেছি, সবাই আমাদের চিন্তাধারা দিয়ে হচ্ছে ক্যান্সারকে কীভাবে প্রিভেন্ট করব, কীভাবে ক্যান্সার পেশেন্টদেরকে সহযোগিতা করব এবং তাদেরকে গড়ে ভালো করে তাদেরকে সুস্থ করে তাদেরকে বাড়ি ফিরিয়ে দিব। এই চিন্তাধারা যেটা আমরা যদি কম্বাইন করে করি তাহলে একটা কথাই যে উই আর টুগেদার, উই আর অ্যাজ ওয়ান প্ল্যাটফর্ম। আর আমাদের এই কাজটা হবে ইনশাআল্লাহ আগামীতে আরও দ্রুত এবং আমরা আরও গল্প শুনবো। দর্শক, ব্যানকাটের গল্প এখনো শেষ হয়নি, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। থ্যাংক ইউ দর্শক, আমরা আবারও ফিরে আসলাম ব্যানকাটের গল্প শোনার জন্য। ব্যানকাটের গল্প শুনবো আমাদের আমন্ত্রিত দর্শকদের কাছে, কিন্তু ঠিক তার আগে আমরা একটা ভিজুয়াল স্টোরি বা ডকুমেন্টারি দেখে আসবো ব্যানকাট সম্পর্কে। চলুন দর্শক, দেখে আসা যাক। মোসাব্বির আলোক নিবাসে আপনাদের স্বাগতম। এটি বাংলাদেশ ক্যান্সার ট্রাস্টের একটি মহৎ উদ্যোগ। ঢাকায় ক্যান্সার চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য পরিবারের সাথে নিরাপদ এবং আরামদায়ক আশ্রয় দেওয়ার একটি স্বস্তির স্থান। মোসাব্বির আলোক নিবাস রোগী এবং তাদের পরিবারের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা, পুষ্টিকর খাবার এবং বিভিন্ন সেবা প্রদান করে, যাতে তারা চিকিৎসার কঠিন সময়গুলো আরামদায়ক এবং সুরক্ষিত পরিবেশে কাটাতে পারে। আমাদের সেবার মধ্যে রয়েছে 24 ঘন্টা নার্সিং কেয়ার, প্রতিদিন পুষ্টিকর খাবার, মানসিক সুস্থতার সেবা, আর্থিক সহায়তা এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থা। মোসাব্বির আলোক নিবাসের শুরু থেকে 1200-এরও বেশি রোগীকে সেবা প্রদান করা হয়েছে। আসুন শুনি আমাদের সেবা নেওয়া রোগীদের কিছু অভিজ্ঞতা। আপনারা যে প্রতিষ্ঠানটা খুলেছেন এটার পিছনে অনেক রোগী মানে সাহায্য পাইতেছি, যেমন কি আমিও পাইতেছি। এখানে আমাকে খাওয়া দাওয়ার অনেক সাহায্য পাইতেছি। যেমন কি হসপিটালে থাকতে গেলে যে বারান্দায় থাকতে হয়, বেড পাই না, নিচে শুইতে হয়। ওইখান থেকে আলোক নিবাসে অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা, থাকা খাওয়া সবার মায়া। আসসালামু আলাইকুম। আমাদের এই আলোক নিবাসের নার্সরা খুবই দায়িত্বশীল। তারা সকাল বিকেল রোগীদের চেক আপ করেন, কখন কি ওষুধ খাচ্ছে না খাচ্ছে তারা খেয়াল রাখেন, ও কেউ অসুস্থ হলে তার সেবা প্রদান করেন। আলোক নিবাস থেকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পেয়েছি। আমরা যে জিনিসটা চিন্তা করেছি 250 বেডের একটি সেই ক্যান্সার হোম আলোক নিবাস, যেখানে ফ্রি অফ কস্ট সেবাগুলি পাবেন। এর পাশাপাশি অতি সামান্য মূল্যে এই যোদ্ধাগুলো তারা তাদের চিকিৎসার, তাদের রোগ নির্ণয়টা করতে পারবেন, যাতে তারা সময় মতো তাদের চিকিৎসায় যেতে পারে। এই মিশনকে এগিয়ে নিতে আপনার সহযোগিতা অপরিহার্য। আপনার দান অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পারে। প্রতিটি অনুদানই মূল্যবান। থ্যাংক ইউ। চমৎকার একটি ডকুমেন্টারি দেখলাম। আমরা দেখলাম কিভাবে হচ্ছে যে ব্যানকাট আমাদের যারা ক্যান্সার রোগী আছেন এবং তাদের পরিবারকে সহায়তা করছেন। আমি আলোক নিবাসের কথাও জানলাম। একটা কথা আমার মাথায় ঘুরছিল আসলে, যে এই যে আলোক নিবাস এই নামটা আসলে কেন, আমি আসলে এই প্রশ্নটা আসলে আপনাকে করতে চাই যে আলোক নিবাস নামটা আসলে কেন, আলোক কেন? আলোকটা হচ্ছে যে লাইট, আলোক নিবাস হাউস অফ লাইট, অ্যাবোর্ড অফ লাইট, এবং এই আলোটাকে ধরেই সবাইকে আলো দেখানো। ব্যানকাটের কিন্তু যে মিশন স্টেটমেন্ট সেটা কিন্তু কেয়ার, হোপ, স্ট্রেংথ। কেয়ার, হোপ, স্ট্রেংথ। একটা কেয়ার তাকে হোপ দেবে, হোপের থেকে সে শক্তি খুঁজে পাবে, যেটা আমি আমার চিকিৎসার সময় পেয়েছি। আই গট দ্যাট কেয়ার, দ্যাট গেভ মি হোপ, ইভেনচুয়ালি দ্যাট মেড মি স্ট্রং, অ্যান্ড ইট টুক মি টুয়ার্ডস লাইট, রাইট? ইট টুক মি টুয়ার্ড লাইট। সো এই জন্য আমার সব কিছুতেই আমরা আলো, আলোক নিবাস, আলোক বসত, আমাদের আলোকন, আলোক কাঁথা, এবং ফাইনালি যে আলোক কাঁথা, যেটা প্রতিটা সেলাইয়ে লুকিয়ে আছে একজন ক্যান্সার যোদ্ধার গল্প। আর আরেকটা যেটা কথা বলিনি, আলোক সেবা, যেখানে বাংলাদেশে কেয়ার গিভারের
অনেক ঘাটতি, কেয়ার গিভার নাই, ক্যান্সারের জন্য কেয়ার গিভার দরকার, বিকজ ক্যান্সার ইজ গোয়িং টু বিকাম এ বিগ ইস্যু। আমরা যদি জেগে না উঠি এখন, বাই 2030 or 2035 even 2030 we will see a different scenario. তখন প্রতিটা ঘরে ঘরে ক্যান্সার কেয়ার গিভার দরকার হবে। এই আলোক সেবা বলে আরেকটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু মিস্টার আনিসের কাছে যেতে চাই। মিস্টার আনিস, আমাকে যদি একটু বলতেন আপনাদের যে এই যে ব্যতিক্রমধর্মী এই যে আইডিয়াগুলো, বিশেষ করে এই যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বা এই যে আর্টিস্টিক ব্যাপারগুলো দিয়ে আপনারা একজন রোগীকে মানসিক ও শারীরিকভাবে সেরে তুলতেছেন, তো এটা আপনাদের কাছে কিভাবে আসলো এবং আপনারা কেন মনে করলেন যে আমরা যদি বিভিন্ন রকম তাদের কর্মসংস্থান বলি বা এই যে সৃজনশীলতা, কিভাবে আসলে আপনাদের এই আইডিয়াগুলো মাথায় আসলো? একটা চমৎকার প্রশ্ন। আমাদের ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলেন স্বনামধন্য প্রয়াত রোকেয়া রহমান, যিনি বাংলাদেশের ব্যাংকিং জগতে প্রথম মহিলা ম্যানেজার ছিলেন এবং পরবর্তীতে উনি মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং অনেক ভালো ভালো অর্গানাইজেশনের উনি সভাপতি ছিলেন। তো উনি আমাদের প্রতিষ্ঠিত সভাপতি ছিলেন এবং উনি আমাদের কাছে অনেক ধরনের অনুপ্রেরণা দিয়েছেন এবং উনার অনুপ্রেরণা এবং আমাদের সঙ্গে যে আরো ট্রাস্টিরা আছেন, ভাইস প্রেসিডেন্টরা আছেন, ট্রেজারার আছেন, বিভিন্ন লোকজন আছেন আমাদের সাথে যারা নিবেদিত প্রাণ, তাদের থেকে কালেকটিভ আইডিয়া, এটা কারো একার আইডিয়া বলা ঠিক হবে না, বাট ডেফিনেটলি আলবাব ইজ দ্য লিডিং লাইট। আলবাব নিজে ডাবল ক্যান্সার সার্ভাইভার, এই জন্য ও কমপ্লিটলি মুভড বাই দিস মিশন এবং ওর থেকেও অনেক আইডিয়া আসে এবং এখন মুদাসির ভাইও এসছেন, কর্নেল মুদাসির সাহেব, আমরা সবাই মিলে এইসব নামগুলো চিন্তা করি এবং নতুন প্রজেক্টের কথা চিন্তা করি। এই জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের যে অনেকগুলো প্যাট্রনস আছে, কয়েকটা নাম বলেছি, স্পানিজ আছে, তারপরে মিরপুর সেরামিক আছে, সব নাম বলে শেষ করা যাবে না। তারা সব সময় আমাদের অনুষ্ঠানগুলোতে আসে এবং আমাদেরকে প্রেরণা যোগায় এবং ওনারাও আমাদেরকে আইডিয়া দেয়। আমি যেটা বলেছি যেটা ব্যতিক্রম ধর্মী, অনেকেই ক্যান্সার গভর্নমেন্ট পর্যায়ে ক্যান্সার হসপিটাল আছে, ক্যান্সার কেয়ার আছে, মেশিনস আছে, আমরা তো ওই জায়গায় যেতে পারবো না। একটা মেশিনের দাম 4-5-6 কোটি টাকা। তা আমরা এটা একটা নিশ, একটা কি বলতে পারেন গ্যাপ, একটা গ্যাপ যেটা আছে, সেই গ্যাপটা আমরা স্প্যান করছি, বন্ধ করছি এবং মানুষের এই যে প্রান্তিক লোকজন দেশের বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে আসছে, ঢাকায় থাকতে পারছে না, তাদের জন্য বাসস্থান, তাদের ট্রিটমেন্ট, ভবিষ্যতে আমরা যখন পুরোদমে চালু হয়ে যাব নিশ্চয়ই আমাদের এন্ডাওমেন্ট ফান্ড থাকবে, বিভিন্ন ধরনের ফান্ড থাকবে, ওখান থেকে আমরা তাদের রোগীদের চিকিৎসা করাবার পারবো। আরেকটা জিনিস আমরা করতে চাই, সেটা হলো ভবিষ্যতে আরো করবো, আপনাদের সাহায্যও লাগবে, মিডিয়ার সাহায্য লাগবে। আমরা রেগুলারলি সেমিনার করতে চাই, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চাই, মানুষকে শিক্ষা দিতে চাই এবং ক্যান্সার প্রিভেনশন, ক্যান্সার কিওর, ক্যান্সার হলে কোন ধরনের ক্যান্সার হলে কি করতে হবে, সেটাও আমরা এই ধরনের কাজ। সেমিনার নিয়ে আপনি যেহেতু বলছিলেন, আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, সেমিনার গুলো আপনারা কোথায় করতে চান? আমরা বিশ্ববিদ্যালয়ে জীবনে দেখেছি যে বিভিন্ন রকম অর্গানাইজেশন এসে সেই সম্পর্কে বলেছেন। ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ভলান্টিয়ারি কানেক্ট করে আপনাদের কি এই ধরনের কোনো সেমিনার করার পরিকল্পনা আছে? অলরেডি আমরা এরকম করেছি, ভবিষ্যতেও করব। স্কুলে যাওয়া বা কলেজে যাওয়া বা ইউনিভার্সিটির হলে যাওয়া এবং মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায়, আমরা সবসময় এটা একা করব না, আমরা we will do it in a concerted effort, the community effort, এবং আমরা শিক্ষকদেরও সাথে নেব, তাদেরও এনগেজমেন্ট নেব এবং আমরা আরো এখানে অনেকজন স্বনামধন্য ব্যক্তিত্ব বাংলাদেশে যারা ইনফ্লুয়েন্সার্স, প্রভাবশালী, তাদেরকে আমরা অ্যাম্বাসাডার র্যাঙ্ক দিয়েছি। ওনারা সব আমাদের অ্যাম্বাসাডার। ব্যাংকের সম্বন্ধে ওনারা 600 ক্ষেত্রে 600 জায়গায় যেখানে যাক না কেন আমাদের কথা বলবে। যে আপনাদের পাশে ওখানে বসে আছেন আমাদের 2 জন ভাই, সিনিয়র ভাই, ওনারাও নিবেদিত প্রাণ, ওনারাও আমাদের অ্যাম্বাসাডার। থ্যাংক ইউ। আমি এখন এনগেজমেন্টের কথা বলছিলেন উনি, আপনারা আপনাদের এখান থেকে যারা হেল্প নেয়, হ্যাঁ, বা সাপোর্ট নিচ্ছে, তাদের সাথে আপনারা পরবর্তীতে কিভাবে এই যে সার্বিক যোগাযোগগুলো রক্ষা করে থাকেন? ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই আলোক নিবাস ইটসেলফ ইজ, এটা জন্মই নিয়েছে এই পার্টিকুলার এরিয়া অফ থটস থেকে, যে যখন আমরা যখন আগে শুধু ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিতাম, তখন আমরা জানতে পারতাম না যে এনারা কি কোথায় চলে গেলেন, এরা কি বেঁচে আছেন না মরে গেছেন। তো ব্রিঙ্গিং দেম আন্ডার ওয়ান শেল্টার
প্রোভাইডিং দেম উইথ দ্যাট কেয়ার, মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল কেয়ার, এটার মাধ্যমে হচ্ছে কি তারা যখন একটা ট্রিটমেন্ট নিচ্ছে, তারা, আমরা তো জানি তাদের ট্রিটমেন্টের রেজিমটা কত, তারা হয়তো 6 মাসের সাইকেলে আছে বা 1 বছরের সাইকেলে আছে, আমরা কিন্তু কনস্ট্যান্টলি তাদের মনিটর করি। তারা যদি দেশে চলে যায় 6 দিনের জন্য, 7 দিনের জন্য, তাদের কেমো ডেট কবে সেটাও কিন্তু আমরা তাদেরকে ফোন করে বলে তাদেরকে আমরা নিয়ে আসি। তাদেরকে যদি ওরকমভাবে অসুস্থ দেখি, নেক্সট কেমোর জন্য তাদেরকে প্রিপেয়ার করার জন্য প্রয়োজন হলে আমরা তাদেরকে ঢাকায় রেখে দিই। এমনকি তাদেরকে আমরা ঈদের সময় ঢাকায় রেখেছি। তো আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই যে প্রত্যেকের ডাটাবেজ আমার কাছে আছে। আমাদের কাছে গত 5 বছরের কমপ্লিট ডাটাবেজ আছে, যেখানে নাকি আমার কাছে প্রায় 3000-এর ঊর্ধ্বে পেশেন্টের ইনফরমেশন আছে। যারা সুস্থ হয়েছেন তাদেরও আমরা খবর নেই, যারা এখন যারা ট্রিটমেন্ট নিচ্ছেন তাদেরকে আমরা হয়তো মাসে, যারা দেশে তাদেরকে হয়তো মাসে 4 বার ফোন করি, কিন্তু যারা 2 বছর আগে তাদেরকে অন্তত মাসে 1 বার ফোন করি। আমি একটু থামাতে চাই, আপনি বলেছেন যারা সুস্থ হয়ে যায় তাদের সাথে আপনারা যোগাযোগ করেন। আপনি নিজে একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন, সেখান থেকে আপনি এই সংগঠন গড়ার চিন্তা ভাবনা করেছেন। তো যারা সুস্থ হয়ে যায় তাদেরকে আপনারা সংগঠনের সাথে কিভাবে আরও বেশি সম্পৃক্ত করার চিন্তা করেন আর কি? তারা কিভাবে প্যাট্রন হয়ে উঠতে পারে বা অ্যাক্টিভ মেম্বার হয়ে উঠতে পারে? এক্স্যাক্টলি, এইটা ইসি অ্যালুমনাই বলে একটা কথা আছে, রাইট? প্রত্যেকটা স্কুলের অ্যালুমনাই হয়, কলেজের অ্যালুমনাই, ইউনিভার্সিটির অ্যালুমনাই হয়। আমরা ব্যাংকেটে অ্যালুমনাই তৈরি করতে চাই। এই যে এটা কিভাবে আমি আপনাকে বলি, যারা সুস্থ হয়ে গেছে বা যারা মৃত্যুর কোলে ঢলেও পড়েছে, তাদের যারা অ্যাটেন্ডেন্ট ছিল তাদেরকে আমরা এনগেজ করতে চাচ্ছি এই আলোক সেবার মাধ্যমে, আলোক কাথার মাধ্যমে, রাইট? এবং তাদেরকে যখন আমরা ট্রেন করতে পারবো, আলোক সেবার একজন সেবাদানকারী হিসেবে তৈরি করতে পারবো তাদেরকে, তারা কিন্তু শুধু সেবাদানকারী হবেন না, তারা কিন্তু একজন অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডার হবেন। তারাও কিন্তু তাদের এলাকায় গিয়ে নিজেও একটা কিভাবে ক্যান্সার সেবা দিতে পারে সেটাও তারা ওখানে একটা নিজেদের একটা স্কুল করতে পারে। প্লাস তারা ওই যে গ্রামে যে উঠান বৈঠক হয় সেটার মাধ্যমে তারা ক্যান্সার অ্যাওয়ারনেস করতে পারে। প্লাস এখানে এমনও আছে যারা কাঁথা শিল্প আগে থেকে জানেন, তারা হয়তো কাঁথা শিল্প তৈরি করার জন্য আরও মানুষকে কাঁথা শিল্প শেখাতে পারে। থ্যাংক ইউ। এই ধরনের এঙ্গেজমেন্ট আমরা দেখছি। অ্যাওয়ারনেসের কথা বলছিলেন, আপনার অভিজ্ঞতা থেকে আমরা জানতে চাই যে এই অ্যাওয়ারনেসটাকে আমরা আরও কিভাবে বাড়াতে পারি, যা দ্বারা হচ্ছে অনেকে ভাবে যে ক্যান্সার হলে আমি মনে হয় মারা যাব। হ্যাঁ, একটা মানে ভয় সবসময় কাজ করে। এই ভয়কে জয় করার টেকনিকটা কি এবং অ্যাওয়ারনেসটাকে কিভাবে আসলে বাড়ানো যায়? থ্যাংক ইউ শুভ ভাই, আবার এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত করে থাকি। আপনারা জানেন যে আমরা প্রোগ্রামগুলো করি, প্রত্যেক বছর চ্যানেল এসে আমরা সাপোর্ট নিই এবং এগুলো করি। তো আমরা প্রত্যেকটা গ্রামে গঞ্জে যাই যে আমরা যে কাজটা করি, আমাদের মোবাইল ক্লিনিক দিয়ে আমরা উঠান বৈঠকে, যে সাবজেক্টটা আমরা এখন আলাপ করতেছিলাম, এটা আমরা অলরেডি মানে 10 বছরের এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেছে। ডাটাবেস থেকে নিয়ে আমাদের যে পেশেন্ট কোথায় কে আছে, কোথায় কী প্রবলেম, এবং তাদেরকে ডেকে নিয়ে এসে আমরা তার যে ডায়াগনোসিস করা বা তার বায়োপসি করা বা তাকে কোথায় নিয়ে কিমোথেরাপি দেওয়া, কোথায় নিয়ে আপনার এই যে অপারেশন বা এগুলো করা, তো এইগুলো আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে অলরেডি। তো এই জন্য আলমা ভাই যে কথাটা এক্সপ্যানশনের কথা বলতেছেন, এক্সপ্যানশন আমাদের সিলেটেই করতে পারেন এবং আমরাও ঢাকায় করতে পারি। আমরা তো কিন্তু ব্রিটেনেও এক্সপেনশন করতে পারি। আমি এই প্রশ্নটা করব আলবাব ভাইয়ের কাছে যে আসলে ব্রিটেনে করাটা এত সোজা না, এজন্য না, কারণ যে নিয়ম নীতির ভিতরে আপনি কাজ করতে হবে। আমাদের বাংলাদেশেই যে কাজটা আমরা যে কাজটা করতেছি, আলবাব ভাইরা এটা করতে পারবেন না। উনিরা এখন আমরা কিন্তু ব্রিটেনে মানুষের সহায়তা নিতে পারবো, এটা অবশ্যই। এই জন্য তো আমরা এখানে আজকে বসলাম যে উনিরা সহযোগিতা করতে পারবেন, মেন্টালি দিতে পারবেন, সাপোর্ট দিতে পারবেন, ডোনেশন দিতে পারবেন, আবার প্ল্যান প্রোগ্রামিংয়ে হেল্প করতে পারবেন, এক্সপার্টিস দিয়ে হেল্প করতে পারেন। অনেক ডাক্তাররা আছে, অনকোলজিস্টরা আছে এখানে, যে তারা তাদের পরামর্শ দিতে পারবেন। এগুলো আমাদের অনেক সম্পদ এখানে আছে। এই সম্পদটা আমরা অলরেডি ইউটিলাইজ করতেছি। এবং এই যে সাবজেক্ট যেটা আলবাব ভাই যেটা করতেছেন বা উনিরা যে আজকে যে বসার কারণটা কি, যে আমাদের দেশে এই যে ভ্যাকুম, এই যে ল্যাকিং যেটা,
এটা আমরা কিভাবে এইটা আমরা কিভাবে এটাকে একটা জায়গায় সুন্দর করে নিয়ে এসে আমরা সার্ভিসটা দিতে পারি। আমি এটা আলবাব ভাইয়ের মুখে থেকে শুনতে চাই, যেহেতু ব্যানকার্ড নিয়ে আপনি খুব বেশি ভাবছেন, তো আমরা ব্রিটেনের মানুষদেরকে আসলে কিভাবে সম্পৃক্ত করতে পারি ব্যানকার্ডের সাথে, এবং ব্রিটেন বলেন বা আমাদের হচ্ছে চ্যানেলসের দর্শকরা ইউরোপেও ছড়িয়ে আছে, তারা কিভাবে আসলে এই ব্যানকার্ডের সাথে সম্পৃক্ত হতে পারে? আসলে হোয়াই ইউ গাইস হেয়ার? ওকে, এক্সিলেন্ট। এগেন মানে এই কোয়েশ্চেন তো ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই কোয়েশ্চেনের সাথে জড়িত হলো ব্যানকার্ডের ফিউচার, যেটা একটু আগে আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে ব্যানকার্ড ইজ ট্রাইং টু cover that gap. There is a huge cancer care gap in Bangladesh. Jeta, why? Because we are a nation that is not as developed in terms of ক্যান্সার হেলথ সার্ভিস, যেটা নাকি ব্রিটেনে আপনি দিতে পারছেন। ব্রিটেনে কিন্তু প্যালেটিভ আছে, রাইট, কিন্তু ব্রিটেনে এনএইচএস আছে, ব্রিটেনে ডেডিকেটেড হেলথ সার্ভিস আছে, বাংলাদেশে কিন্তু এটা নাই, রাইট? সো এখানে কি হচ্ছে, এটা বাংলাদেশে আসে আলবাব ভাই, কিন্তু এটাকে পুরোপুরিভাবে ইউটিলাইজ করা হচ্ছে না, কারেক্ট, এবং এটাকে সংযোগ করে একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে না, রাইট। উই আর নট কানেক্টিং দ্য ডটস, বিকজ সরকার কিন্তু তাদের যতটুকু পরিধি তার ততটুকু করছেন তারা, কিন্তু এর বাইরে যে আরেকটা, বিকজ তারা তো ট্রিটমেন্ট দিচ্ছেন, কিন্তু এর বাইরে যে সেবাটা দরকার সেটাই তো আমরা দিচ্ছি। কেন দিচ্ছি? বিকজ দের ইজ এ গ্যাপ। যারা সচ্ছল তারা তো বাইরে গিয়ে সেবা পাচ্ছে, বিভিন্নভাবে তারা শিক্ষা পাচ্ছে, কিন্তু এখানে যারা ইউ আর লুকিং অ্যাট দোজ হু আর নট অ্যাজ এডুকেটেড উই আর, হু আর কামিং ফ্রম মোস্ট আনপ্রিভিলেজড অ্যান্ড আন্ডার ডেভেলপড এরিয়াস, সো দে আর নট অ্যাজ মাচ অ্যাওয়্যার অফ কেয়ার। সো এখানে কিন্তু আমরা কেয়ার গ্যাপটাকে আমরা সীমিত করাচ্ছি, যেইখানে ব্রিটেন থেকে আমি চাচ্ছি টেকনোলজিক্যাল সাপোর্ট, ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য। সেকেন্ড হচ্ছে ব্রিটেনে যে একটা কমিউনিটি আছে, বাঙালি কমিউনিটি, হু আর এক্সপোজ টু মডার্ন হেলথ সার্ভিস, তাদের আমরা একটা অ্যাটেনশন চাচ্ছি, এবং মাইন্ড ইউ, ডোন্ট থিঙ্ক দ্যাট জাস্ট বিকজ ইট ইজ ইন ঢাকা, বিকজ ব্রিটেনে কি 90% তো অ্যাকচুয়ালি ফ্রম সিলেট, বাট I would not be surprised if there is a Biani Bazaar Alok Niwas. Because আমি তো আপনার আলোক নিবাস তো is only catering to some 0.001% of the entire community. I want to see Alok Niwas in every district of the nation. Otherwise, cancer cannot be fought, cannot be won. So যেই জন্য আমি বলছি যে ব্রিটেনের থেকে whichever the community is, we want attention, we want support, and we want hand holding. আপনাদেরকে সাপোর্ট করার জন্য কিভাবে এনগেজ হতে পারে, মানে আপনাদেরকে সাপোর্ট করতে চাইলে তারা কিভাবে যোগাযোগ করবে বা কিভাবে সম্পৃক্ততা রাখবে? আচ্ছা, একটা তো হচ্ছে যে ডেফিনেটলি আমাদের বাংলাদেশে আমাদের যে অর্গানাইজেশন আছে, যেখানে আমাদেরকে অফকোর্স ইফ ইউ টক অ্যাবাউট মোবাইল নাম্বার, ইফ ইউ টক অ্যাবাউট কানেক্টিভিটি, I have my email address, I have my mobile number, শাহাব ভাইয়ের মোবাইল নাম্বার আছে, মকসুদ খান সাহেবের মোবাইল নাম্বার আছে, এটা হলো একটা, বাট ইমেল অ্যাড্রেস আছে। এবং গ্লোবালি কিন্তু অনেক রিসার্চ অর্গানাইজেশন, অনেক ডোনার অর্গানাইজেশন আমাদের সাথে কানেক্ট করে। জি, আমাদের চ্যানেলেও কিন্তু হচ্ছে বিয়ানীবাজার হসপিটালের মতো অনেক হসপিটাল আসেন এবং অনেক চ্যারিটি প্রতিষ্ঠান আছে। আপনাদের কি এই ধরনের পরিকল্পনা আছে? জি, আসলে ফান্ডরাইজিং চ্যারিটি করার? we have, because fund is a major component, কিন্তু ডোনেশন ইজ আ মেজর কম্পোনেন্ট আমাদের মতন অর্গানাইজেশনের জন্য, কিন্তু আনফর্চুনেটলি উই আর নট রেজিস্টার্ড ইন ইউকে। উই হ্যাভ অ্যান এনজিও অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে, অ্যান্ড উই অলসো হ্যাভ লোকাল বাংলাদেশে লোকাল অ্যাকাউন্ট, টাকা অ্যাকাউন্টও আছে আমাদের কাছে। আমেরিকার থেকে তো আমাদের ফান্ড আসে, ব্রিটেন থেকে আমাদের ফান্ড আসে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমাদের ফান্ডগুলি আসে, যেটা আমরা এনজিও অ্যাকাউন্ট বাংলাদেশের ব্যাংকে আমরা পেয়ে যাই। সো এটা হতে পারে, এবং ফিউচারে আমরা চেষ্টা করছি এখানে একটা ফ্রেন্ডস অফ ব্যানক্যাট বলে একটা অর্গানাইজেশন স্থাপন করতে, যেখানে যে দুজন বসা আছেন, এনাতে একজন তো আমার বড় ভাই, আরেকজন আমার মামা, এনাদের শরণাপন্ন
এবং তারা আমাকে খুব তারা দে ওয়েলকাম মি ওয়েলকাম। আমি আপনার কথা দুজনের কথা বলছিলেন, আমি শাহাব ভাইকে এখানে বলতে চাই, এটা শাহাব ভাই তো হচ্ছে অলরেডি বিয়ানীবাজার আসে। বিয়ানীবাজার হসপিটাল যতদিন না পর্যন্ত তারা রেজিস্টার হচ্ছে, বিয়ানীবাজার হসপিটাল কি কোনোভাবে তাদেরকে হেল্প করতে পারে সামহাউ? What do you think about it? We are helping them already. And they are helping us. About fundraising? We are already partners. আমাদের মধ্যে যে MOU যেটা হয়েছে আজ থেকে 4-5 বছর আগে এটা হয়েছে, এবং আমরা সাপোর্ট তাদের নিচ্ছি, তারা আমাদের সাপোর্ট নিচ্ছে। ফান্ডরেজিং এর ব্যাপারেও কি আপনারা সাপোর্ট করছেন? এটা এই জন্য আলবাব ভাইয়ের সাথে আমার কয়েকটা মিটিং আমরা হয়েছে, এবং আমরা পরবর্তী যে স্টেপ যেটা এটার জন্য আমরা কাজ করতেছি। আপনি হয়তো জানেন যে গেল রমজান মাসে আমরা ডিক্লেয়ার করেছি যে আমরা সিলেটে আমাদের আরেকটা এক্সপানশন করতেছি, যেটা হচ্ছে কিমোথেরাপি সেন্টার এবং ডায়াগনোসিস সেন্টার। যেটা এখানে আমরা এই যে আলোক নিবাসের আলবাব ভাই আমার সাথে 1 বছর আগে আলাপ করেছিলেন, তো এটা নিয়ে আমরা এইবারে উনি আসছে, আমরা মিটিং করব, আলাপ করব কিভাবে ম্যাটেরিয়ালাইজ করা যায়, কিভাবে সমন্বয় করে কাজ করা যায়। তো ইনশাআল্লাহ এটাই আমরা কাজ করব। থ্যাংক ইউ। মকসুদ ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে আপনি ইউকের একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমাদের কমিউনিটির অনেক ব্যক্তিবর্গ আছে, নেতা আছে, তাদেরকে আসলে আমরা কতটা আরও বেশি করে ইনভলভ করতে পারি যাতে আমাদের একটা চমৎকার আইডিয়া, এই ব্যান কার্ডটা, এই চমৎকার আইডিয়াতে আমাদের কমিউনিটির সিনিয়র ব্যক্তিদেরকে আমরা কিভাবে ইনভলভ করতে পারি আরও? টু বি অনেস্ট উইথ ইউ, আমার তো বিশাল এক্সপিরিয়েন্স আছে ইন দ্য সিআরপি when I started in the 86। তখন থেকেই আমি ফান্ডরাইজিংয়ের সাথে জড়িত এইখানে, কারণ এইখানে FCRP ছিল, ফ্রেন্ডস অফ CRP ছিল, একটা ট্রাস্ট, অ্যান্ড অল আর ইউরোপিয়ান ব্রিটিশ, আর আই ওয়াজ দ্য অনলি বাঙালি। এনিওয়ে, বাট আমার এক্সপিরিয়েন্স যেটা, যে আমরা পারবো, আমরা বাংকার্ড পারবো। আমি যখন CRP পারছি, বাংকার্ড পারবো। 100,000 প্রতি ইয়ার আমরা উঠাইছি, প্রতি মাসে, প্রতি বছর 100+, বাট anyway, we are the, I mean, আমাদের মেইন এইখানেই ছিল যে আমরা ফান্ডরাইজিং করি, আমাদের CRP করতো। CRP was started with a small thing. Well, a retailer was in the farm gate, and then she got 5 acres of land in the suburb, and then we have started. দ্যাটস নাইস, ভেরি নাইস। আমি একটু মিস্টার আনিসের কাছে যেতে চাই। আমরা দেখছিলাম আপনাদের কেয়ার ভিলেজের কথা, যখন প্রকল্পের কথাগুলো শুনছিলাম, এই কেয়ার ভিলেজ মূলত আসলে কি এবং এই আইডিয়াটা কিভাবে আসে? আমি আগে বললাম যে আমরা ওই যে জমি কিনেছি 4 বিঘা মতো ঢাকার বাইরে মানিকগঞ্জে, ওটাই আমাদের কেয়ার ভিলেজ হবে। এখন তো তাহলে এই আলোক নিবাসের সাথে এই কেয়ার ভিলেজের পার্থক্যটা কি? হ্যাঁ, এটা হচ্ছে এক্সপেনশন। এই যে আমাদের এখানে যে ঢাকায় 24 বেড আছে এবং 50 বেড আছে, এটা পর্যাপ্ত না, এবং এটা ইজ ইন ভেরি নাইস সারাউন্ডিং, আশেপাশে কাম, এই যে পরে ট্রিটমেন্টের পরে ওরা রেস্ট নিতে পারবে, বিশ্রাম নিতে পারবে, এবং ওখানে আশেপাশে খেলাধুলা করতে পারবে, মাঠঘাট থাকবে, এবং বাইরে হাঁটাচলা করতে পারবে। তো এই জায়গাটা, কেয়ার ভিলেজটা উইল বি এ কম্পোজিট কেয়ার গিভিং, প্যালিয়েটিভ কেয়ার, রিফিউজ or rest place for আপনার ক্যান্সার পেশেন্টস or পোস্ট ক্যান্সার পেশেন্টস রিকভার করেছে, রিমিশন হচ্ছে তাদের জন্য। এবং যেটা আগেও বলেছি, সাস্টেনেবিলিটির জন্য আমরা ওখানে কিছু ডায়াগনস্টিক্স রাখবো, কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা রাখবো, যেটা আমাদের জন্য আমরা টাকা পয়সা উপার্জন করতে পারবো, যেটা কমপ্লিটলি ব্যবহার হবে ওই হসপিটালের অপারেশন কস্টের জন্য। সো দ্যাট ইজ আওয়ার উইশ। থ্যাংক ইউ। টাইম লাগবে, সময় লাগবে, অনেক ফান্ডস লাগবে, তো সবাই সাহায্য দরকার। সবার কাছে আমি অ্যাপিল করবো যে আমাদের যেমনি পারেন আমাদেরকে সাপোর্ট করেন, বিকজ ইট ইজ নট সাপোর্ট টু আস বাট ফর আওয়ার মিশন টু সার্ভ দি ক্যান্সার পেশেন্টস। থ্যাংক ইউ আপনাকে। আমরা কেয়ার ভিলেজের কথা শুনছিলাম, এই কেয়ার ভিলেজটাকে আমরা যদি একটা মনে করি যে একটা স্বাস্থ্যসেবার মডেল করে তুলি, এটা মানে চিকিৎসা, তারপরে গবেষণা সব মিলিয়ে এটা কি ভবিষ্যতে একটা স্বাস্থ্যসেবার মডেল হয়ে উঠতে পারে বলে আপনি মনে করেন আলবাব ভাই? অফকোর্স, মডেল কি এটা, ইট উইল বি আ রেভলিউশন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইউ নো ওয়াই? বিকজ আলোক নিবাস itself is one and only in Bangladesh, right? But of course I welcome that এর পাশে আরও অনেকে করুক, আর এই যে ক্যান্সার কেয়ার ভিলেজ, এটা আই উড লাভ টু কল ইট আলোক বসতি। ইউ নো ওয়াই? বিকজ ওখানে হোলিস্টিক কেয়ার, যেটা আপনার আউটডোর অ্যান্ড ডায়াগনস্টিক্স, এটা আমাদের থাকবে ফ্রি। ডায়াগনস্টিক্সটা আমরা চার্জ করব, রাইট, মিনিমাম একটা চার্জ করব আমরা,
বাট আউটডোর কেয়ার ফ্রি, ওখানে আলোকন কাউন্সেলিং ফ্রি, আপনার ওখানে প্যালেটিভ ফ্রি, হসপিস আমার ওখানে থাকবে। ইউ নো ওয়াই? বিকজ এরা এখানে যারা যারা একান্তই গরিব, ওদের জানেন কাফন কেনারও টাকা থাকে না। সো এখানে আমাদের মসজিদ থাকবে, রাইট, এখানে আমাদের প্রপার গোসলের ব্যবস্থা থাকবে, এমনকি যারা ইসলাম ধর্মের না, যারা অন্য ধর্মের, তাদের জন্য আমি একটা উপাসনার জায়গা করে দিব, কারেক্ট। এবং ওখানে আমরা মসজিদের জানাজার ব্যবস্থা করে ধুয়ে তাকে রেডি করে তার পরিবারের কাছে তুলে দিব। সো আলোক বসতি ইজ আ জার্নি। আলোক বসতি ইজ নট জাস্ট এ ক্যান্সার কেয়ার ভিলেজ, ইট ইজ আ জার্নি। অ্যান্ড ইট ইজ লাইক, হয় আমি এখানে এসে সেবা নিয়ে প্যালেটিভ কেয়ার নিয়ে আমি সুস্থ হয়ে, এবং আমি এটাকে বলি কিউরেটিভ সেন্টার, নট প্যালেটিভ, সুস্থ হয়ে আমি ফিরে যেতে পারি, অথবা আমি যদি এখান থেকে চলে যাই, এটাই আমার যদি শেষ শয্যা হয়, এখান থেকে যে আমি সুন্দরভাবে আমার শেষ কৃত্যটা, শেষ যাত্রাটা আমার যেন সুন্দর হয়। আর এর পাশাপাশি আলোক সেবার ওখানে একটা কেয়ার গিভিং একাডেমি থাকবে ইনশাআল্লাহ, ওখানে রিসার্চ এবং অডিটোরিয়াম থাকবে, কারণ এখান থেকে অনেকে যাবে আপনার ওইটা দেখতে। সো তাদের জন্য, তাদের শিক্ষার জন্য একটা স্কুল থাকবে, অডিটোরিয়াম থাকবে, প্লাস আলোক সেবা বললাম, আলোকন বললাম, এবং আলোক কাথা আশেপাশে প্রচুর আমরা পাবো ওখানে আলোক। সো দ্য হোল আইডিয়া ইজ টু মেক ইট এ সাস্টেনেবল মডেল, যেটা নাকি বাংলাদেশে প্রথম হবে এখন পর্যন্ত। তবে আমি একটু বলি খালি লাস্ট এইভাবে, যে আমি ইন্ডিয়াতে এরকম একটা মডেল দেখে এসেছিলাম, ওনারা আমাকে বলেছিলেন যে দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি মডেল ইন ইন্ডিয়া লাইক দিস, অ্যান্ড আমি বলেছিলাম যে দিস ক্যান বি ওয়ান অ্যান্ড অনলি মডেল, বাট আওয়ার ওয়ান উড বি দ্য নাম্বার ওয়ান মডেল। একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যে এই যে আলোক কথার কথা বলছিলেন, জি, আপনারা কি আলোক কথাকে কোনো একটা ব্র্যান্ডের মতো, কোনো একটা শোরুম করে আড়ঙ্গের মতো এইভাবে কি কোনো পরিকল্পনা আপনাদের আছে, যাতে হচ্ছে মানুষজন যদি জানতে পারে যে এটা দিস ক্লোথ ইজ মেড বাই, বা এই কাঁথাটা মেড বাই হচ্ছে একজন ক্যান্সার পেশেন্ট, তাহলে তো এটার বিক্রি বেড়ে যেতে পারে। এই ধরনের কি কোনো পরিকল্পনা আছে আপনাদের? জি, আমরা একটা সফট লঞ্চ এই সেপ্টেম্বরে করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আলোক কাঁথা অলরেডি আমরা যেটা করেছি গত 6 মাসে আমরা মজুত করেছি অনেকগুলি কাঁথা, এবং আমরা এখন খুব সীমিতভাবে আমরা বিক্রি করছি, বাট এখন আমাদের যা স্টক আছে সেটা নিয়ে আমরা একটা সফট লঞ্চ করতে যাচ্ছি। এবং আমরা যেটা করছি যে আমাদের নিজস্ব কোনো আউটলেট এই মুহূর্তে আমরা করবো না, ইনভেস্টমেন্টে যাব না। আমরা অলরেডি আবার 20টা আউটলেটে আমরা এটা প্লেস করে দিয়েছি। জি, থ্যাংক ইউ। আমরা একটা ব্রেকে যাব দর্শক, এই ব্রেকের পর থেকে এসে আমরা বাকি কথা শুনবো। থ্যাংক ইউ দর্শক। বিরতির পর আবারও ফিরে আসলাম ব্যানকাটের কথা শুনতে। ব্যানকাটের কথা আসলে আমি এতটাই আইডিয়ার প্রতি মগ্ন হয়ে গিয়েছি, আমাদের প্রোগ্রাম হয়তো দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু কথা মনে হয় না আজকে শেষ হবে। তবু আমি হচ্ছে যে কথা আমাকে বলতেই হচ্ছে, যেহেতু আমাদের যারা দূর থেকে এসেছেন, সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, ব্যানকাট আসলে তাদের একটা কোনো প্রজেক্ট নয়। ব্যানকাট, আমি তাদের সাথে এতক্ষণ কথা বলে যা জানতে পারলাম, ইটস এ ড্রিম, যেটার জন্য আসলে তারা নাকি ঘুমাতে পারছেন না। মানে আসলে আমরা সবসময় দেখি যে আমি আলবাব ভাইয়ের কথা যখন শুনলাম, তিনি নিজে একজন ছিলেন ক্যান্সার পেশেন্ট, তিনি সেই জায়গা থেকে উপলব্ধি করেছেন আসলে যে এই ব্যানকাট করে তিনি কিভাবে আসলে মানুষজনকে কানেক্ট করতে পারেন, বিশেষ করে যারা আমাদের ক্যান্সার রোগী আছেন। রোগীকে আপনি শুধু চিকিৎসা দিলেই হবে না, আপনি গেলেন তাকে চিকিৎসা দিলেন, তার যে মেন্টাল সাপোর্টটা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং তার চেয়ে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে লেগেছে, তাদেরকে দিয়ে এই যে আলোক কথা, হ্যাঁ, বা যে বিজনেস মডেল দিয়ে এই যে ক্যান্সার রোগী যারা ডিমোটিভেটেড হয়ে যায়, যারা ভাবে যে তারা আর বাঁচবে না পৃথিবীতে, তারা কোনো আশার আলো দেখবে না, সেই আলো বা হোপকে জাগিয়ে রাখতে তাদের যে এই ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে তাদেরকে যে সামনের দিনে এগিয়ে রাখার যে একটা চেষ্টা করছেন, এই চেষ্টার জন্যই আমাদের উচিত ব্যানকাটের পাশে থাকা। ব্যানকাটের বিষয়ে আরেকটু গল্প শুনবো। আমি একটু আলবাব ভাইয়ের কাছে যেতে চাই। যে আলবাব ভাই, আমি দেখতে পাচ্ছিলাম যে ব্যানকাটের যে চিন্তা নিয়ে আপনি কাজ করছেন, এটা সুদূর প্রসারী। আপনি এখানে হচ্ছে যে আমাদের বাংলাদেশে, আমি মিস্টার আনিসের কাছেও জিজ্ঞেস করছিলাম যে ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে কীভাবে এনগেজ করা যায়।
আমরা তো এইটা নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত শুনতে চাই যে আমাদের যেহেতু বাংলাদেশের ছেলেমেয়েরা আমরা দেখি যে কোনো ধরনের নতুন কিছু আনতে সব সময় এগিয়ে থাকে। আমাদের যে আমরা বলি জেনজি জেনারেশনই বলি বা হচ্ছে যে তরুণ জেনারেশনই বলি, এই তরুণ বা জেনজিদেরকে এই ব্যাংকার্টের সাথে কিভাবে সম্পৃক্ত করা যায়? আমরা কিন্তু অলরেডি করছি এটা, রাইট? কিভাবে করছেন যদি তাহলে একটু বলেন। আবার বলছি, ব্যাংকার্ট ইজ আ মডেল, It's not only a national model. We all look at, because আমাদের যারা ট্রাস্টি আছেন 15 জন, তারা কিন্তু এক একজন এক একটা জায়গায় অ্যাকমপ্লিশড, রাইট? এবং তারা প্রত্যেকে ক্যান্সারের সাথে কোনো না কোনোভাবে জড়িত। এবং আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন, তার আগে তো উনি বললেন যে আমাদের রোকেয়া আফজাল রহমান যিনি ছিলেন, উনি বাংলাদেশের একজন স্বনামধন্য একজন লিডার, ওমেন লিডার ছিলেন। আমাদের প্রেসিডেন্ট যিনি আছেন উনি ব্যাংকিং জগতে একজন লেজেন্ড কিন্তু। সো এরকম আমাদের অনেকে আছে আমাদের এখানে। সো যেটা বলতে চাচ্ছি যে উই আর আ গ্লোবাল মডেল, অ্যান্ড আমরা এই যে জেনজি বলেন বা ইউথ বলেন, ইউ সি অ্যাওয়ারনেস এমন একটা জিনিস, এটা 3টা ধাপে হয়। সেলফের পর থেকে আসে আপনার ফ্যামিলির পরে আসছে আপনার কমিউনিটি। আমাদের এখানে রেগুলারলি অনেক স্কুল থেকে আমাদের এখানে ভলেন্টিয়ারিং প্রোগ্রাম আছে। সপ্তাহে তারা মাসে বা 3 মাসে তারা হয়তো 6 সপ্তাহ এবং সপ্তাহে 1 দিন করে তারা আমাদের এখানে কাজ করেন, কারেক্ট, রাইট? এবং এটার মাঝে তারা সার্টিফিকেশন পান, প্লাস তাদেরকে আমরা শিক্ষাটা দেই, তারা একেবারে ক্যান্সার পেশেন্টদের সম্পৃক্ত তা হয় না, একদম দে গেট ভেরি মাচ ক্লোজ টু দ্য ক্যান্সার পেশেন্টস, প্লাস তারা এই কেয়ারের সার্টিফিকেশন একটা পান। দিনের শেষে যখন ভলেন্টিয়ার শেষ হলো তাদেরকে আমরা গ্রুপ সার্টিফিকেশন একটা দিই। এবারে বিভিন্ন স্কুল থেকে আসছে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসছে। আর আমরা বিভিন্ন ইউনিভার্সিটির দিকে গিয়ে হোয়াট উই আর ট্রাইং টু ডু ইজ উই আর ট্রাইং টু মেক দেম অ্যাওয়্যার অফ দি আর্জেন্সি অফ ক্যান্সার, of the urgency, because cancer is rising at 5% per year. So এটা কিন্তু একটা, আমি অ্যাওয়ারের কথা বুঝছি, আপনার ইউনিভার্সিটি স্টুডেন্টকে অ্যাওয়ার করছেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটা যে তাদেরকে অ্যাক্টিভলি আপনাদের এই কাজের সাথে কিভাবে ইনভলভ করতে পারে? ওকে, একটা তো হচ্ছে যে তারা আমাদের রিসার্চে ভীষণভাবে হেল্প করে, হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2, তারা আমাদেরকে ডাটা কম্পাইল করতে হেল্প করে। নাম্বার 3 হচ্ছে কিভাবে ডাটা, এই যে তারা যখন একটা আমাদের এখানে যখন তারা আরেকটা হচ্ছে আমাদের প্রতি 3 মাস অন্তর 3 মাস বা 6 মাস অন্তর কেয়ার উইক হয়। কেয়ার উইকে আমরা করি কি, প্রতিটা পেশেন্টকে আমরা আধা ঘন্টা করে আমরা প্রশ্ন করি, ইন্টারভিউ নেই, তাদের মেন্টাল হেলথ, তাদের পার্সোনাল ওয়েলবিং, সোশ্যাল ওয়েলবিং, প্রফেশনাল ওয়েলবিং অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং, যে তারা এই 4টা জায়গায় কোথায় আছে, সেখানেও কিন্তু এই ভলেন্টিয়াররা কাজ করে। এইভাবে করে তাদেরকে আমরা এনগেজ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু মিস্টার আনিস এর কাছে যেতে চাই। আপনাদের মডেলটা আসলে একটা চমৎকার মডেল। আপনারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করে এই মডেলটাকে একটা গ্লোবাল মডেলের কথা উনি বলছিলেন আলবাব ভাই, কিভাবে আপনারা করতে পারেন একটা গ্লোবাল মডেল হিসাবে? এ নিয়ে কি কোনো পরিকল্পনা আছে আপনাদের? এটা একটা খুব ভালো চমৎকার প্রশ্ন। তো এই মডেলটা ইন্টারন্যাশনালি যাওয়ার আগে আমাদের নিজেদেরই আগে সাস্টেনেবল হতে হবে এবং আমাদের একটা সার্টেন জার্নি এন্ড করে পৌঁছাতে হবে। আমাদের যে আমাদের ভিলেজটা হবে, সেই আলোক বসতি, আলোক ভিলেজ, সেগুলো যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন আমরা মডেলের কথা চিন্তা করতে হবে। তখন উই ক্যান শোকেস টু দ্য ওয়ার্ল্ড, টু দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে আমরা এটা অ্যাচিভ করেছি। এখন তোমাদের সঙ্গে আমরা মডেল করে এটাকে অন্য পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই। তো আমি যেটা বলবো শেষ কথা, যে আমরা in addition to what Albab said about data revolution, এটা তো socio-medical একটা মুভমেন্ট বাংলাদেশে to help the society through medical support services, not medical treatment services at this moment. আর আমাদের ambition আছে, আমরা devoted, আমরা determined, we care, we are committed, we are practical, এবং friends and patrons of Bangkok আপনাদের মতো সবাইকে নিয়ে আমরা সামনে এগোতে চাই to achieve our vision. ধন্যবাদ।
থ্যাংক ইউ। আমরা একটা নিউজ দেখব ছোট্ট করে, যে ব্যান কার্ড কিভাবে কাজ করছে বাংলাদেশে। এ নিয়ে একটা ছোট্ট নিউজ ক্লিপ আছে আমাদের কাছে। দর্শক চলুন দেখে আসি সেই নিউজ ক্লিপটি। দর্শক, আমরা আসলে আমাদের উপস্থিত আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে আমরা জানতে পারলাম ব্যান কার্ড কীভাবে কাজ করছে। এছাড়াও আমরা নিউজ থেকে জানতে পারলাম ব্যান কার্ডের আসলে পরিকল্পনা কী বা লক্ষ্য কী। আমরা দেখতে পেলাম যে ব্যান কার্ড আসলে বিশেষ করে অ্যাওয়ারনেসের দিক থেকে তারা খুব বেশি পরিমাণ কাজ করছে। কারণ আসলে যদি আমরা মোটিভেটেড না হই, বিশেষ করে যারা ক্যান্সার রোগী, তারা যদি মোটিভেটেড না হয়, যে তারা যদি জেনেই যায় যে তাদের এই ক্যান্সার ভালো হবে না, তারা কিন্তু আর কোনো আশার আলো দেখবে না দর্শক। এই জন্য তারা কাজ করছে তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এছাড়াও যেসব রোগীরা ভালো করে ট্রিটমেন্ট পায় না বা ট্রিটমেন্টের জন্য তাদের অনেক সাপোর্টের দরকার হয়, আমরা যাদেরকে অবহেলিত বলে, আমাদের যথেষ্ট সম্পদ নেই, তাদের জন্য তারা কাজ করছে। যে জন্য আসলে তাদের এই চ্যানেলে আসা আজকে, যাতে আমাদের যারা বাংলাদেশ এবং ইউকে, এছাড়াও আমাদের যেসব দর্শকরা ইউরোপে আছেন, আমরা সকলে মিলে যদি ব্যান কার্ডকে আসলে সাপোর্ট করি, তবেই কিনা ব্যান কার্ড এগিয়ে যেতে পারবে। এছাড়াও যে আরেকটি বিষয় নিয়ে ব্যান কার্ড আসলে কাজ করছে, সেটি মানসিক স্বাস্থ্য। আসলে আপনি যে রোগেই আক্রান্ত হোক না কেন, আপনার রোগ ছোট হোক বড় হোক, আপনার মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, আপনি কিন্তু রোগ ছোট হলেও আপনি অনেক বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। তো ব্যান কার্ড আসলে মূলত এই জিনিসটাতে আসলে খুব বেশি পরিমাণ ফোকাস দিয়েছে, যাতে আমাদের রোগীরা যতটুকু তাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাকে তারা পুষিয়ে উঠতে পারে। আমরা আসলে জানতে পারলাম যে ব্যান কার্ড আসলে শুধুমাত্র এই তিনটি বিষয়ে কাজ করছে না। এছাড়াও আমরা জানতে পারলাম যে আসলে ব্যান কার্ড একটা বিজনেস রোল মডেল নিয়ে এসেছে, একটা সাস্টেনেবল রোল মডেল নিয়ে এসেছে, যার মাধ্যমে আসলে তারা মানুষের সামনে নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসাবে, ক্যান্সার রোগীরাও যে নিজেরা একটা ব্র্যান্ড হতে পারে, সেই বিষয়ে তারা আলোকপাত করেছে। আমরা দেখতে পাই যে যে বাংলাদেশের অনেক মানুষ নিজেদেরকে অনেক দুর্বল মনে করেন, কিন্তু এই জায়গাতেই ব্যান কার্ড হাত দিয়েছে যে আপনি দুর্বল নয়, আপনাকে দিয়ে অনেক কিছু সম্ভব, এখন অনেক আশার আলো আমরা দেখতে পাবো আপনাদের কাছে। অনুষ্ঠান আমরা শেষ করব, ঠিক তার আগে আমরা আসলে সবার কাছ থেকে একটু করে কথা শুনবো যে ব্যান কার্ড নিয়ে আসলে তাদের শেষ কথা কি, এবং ব্যান কার্ড নিয়ে তাদের যে শুভকামনা তারা জানাবেন সেটা বিষয়ে। আমরা আমাদের মোস্ট সিনিয়র মকসুদ ভাইয়ের কাছ থেকে আমরা শুরু করতে চাই। ব্যান কার্ড নিয়ে আপনার যদি শেষ কিছু কথা বলার থাকে চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে, এবং ইউকেতে যারা ব্যান কার্ড নিয়ে এই আজকে বিষয়ে কথা শুনলো, তারা যাতে ব্যান কার্ডকে সহযোগিতা করে, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন দর্শকদের। আমি লাস্ট মিটিং যখন হলো ঢাকায়, তখনই আমি বলছিলাম যে I'm an ambassador for Bangladesh in Great Britain. এর জন্য আপনারা আসেন, আমরা আমাদের এই সোসাইটি, এই যে বাংলাদেশের সোসাইটি, মানে মানুষ আছেন, এদেরকে আমরা অভিহিত করতে হবে, ওনাদেরকে জানাতে হবে হোয়াট ইজ ব্যাংক কার্ড, হোয়াট ইজ ব্যাংক কার্ড, এটা এক্সপান্ড করতে হবে। And then he came with one village, which is fantastic village,
থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই কথা শুনে একজন দর্শক ফোন দিয়েছেন। আমরা দর্শক আসলে কে আছেন লাইনে আমরা শুনতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার সাথে আলবাব ভাই কথা বলবেন, যিনি ব্যান কার্ডকে রিপ্রেজেন্ট করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিউর রহমান খোকন। জি, মতিউর রহমান খোকন। ও খোকন, জি জি। বাবুল ভাই, সরি। হ্যাঁ বলো। আপনার লগে মা তো হইছে না, এখন তো হইছে তো আরো কিতাব ইয়েও করতে আছে। আচ্ছা, আমার এই আনসারটা কিন্তু আলবাবে দেবে। আমি কিছু পয়সা দিব। আলহামদুলিল্লাহ। তো আপনারা ইয়ে দিতাম না। আপনি হচ্ছে যে দর্শক হচ্ছে আপনি দয়া করে আমাদের কন্ট্রোল রুমে হচ্ছে ফোন দিবেন, আপনার নাম এবং নাম্বার রেখে দিবে এবং সেই অনুসারে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব পরবর্তীতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যে মুহূর্তে ফোন করেছিল তিনি মোটামুটি সব জায়গাতে চেষ্টা করেন যতটুকু তার সামর্থ্য তার সহযোগিতা করা। শুধুমাত্র তিনি নয়, আসলে ব্রিটেনের আমরা দেখেছি যে আমরা যখনই চ্যানেল এসেছি যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে দর্শকরা কিন্তু সবসময় সাড়া দিয়ে এসেছেন। আপনি মকসুদ ভাই দর্শকদের সাড়া দেওয়ার কথা বলতে বলতেই ফোন আমরা দেখতে পেলাম। এভাবেই চ্যানেলসের দর্শকরা আমরা আশা করি যে ব্যান কার্ডের পাশে আসবেন। আপনি যদি হচ্ছে যে শাহাব ভাইকে বলি, যদি ব্যান কার্ডের উদ্দেশ্যে দর্শকদের শেষ কোনো কথা বলতে চান। জি, আমি আলবাব ভাই এবং তার চেয়ারম্যান সাহেব এবং আমাদের মকসুদ ভাই আছেন, তারা যে অক্লান্ত পরিশ্রম করে আজকে যে আমাদের এই চ্যারিটিতে তারা এসেছেন এবং অবহিত করেছেন তাদের প্রোগ্রাম, তাদের প্রতিষ্ঠান, তাদের চিন্তা চেতনা, কি করবেন, কি করতেছেন এবং সামনের দিকে কি কি কাজ নিয়ে সামনে আসতেছেন। আমাদের ফুল সাপোর্ট তাদের কাছে দেওয়া থাকবে এবং ইনশাল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াবো। আমি বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের যতটুকু সাপোর্ট দেওয়ার বাংলাদেশে বলেন বা ইউকেতে বলেন, আমরা তাদের পাশে থাকি, সবসময় আসি এবং থাকবো। এবং আমাদের যে এখন যে প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে তাদের সাথে আমাদের একটা এমইউ আছে, যেটা এটাকে পুরোভাবে আমরা এক্সপ্লোর করব এবং তাদেরকে কিভাবে তাদের পাশে দাঁড়িয়ে থাকা যায় সেই নিয়ে আমরা কাজ করতেছি এবং করব। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু আলবাব ভাইয়ের কাছে আমাদের ব্রিটেনবাসীর উদ্দেশ্যে আপনার যে সকল চাওয়া পাওয়ার ব্যাপার আছে যদি আপনি একটু বলতেন। আচ্ছা, এইভাবে শুরু করি। একজন ক্যান্সার পেশেন্ট, উনি কিন্তু, আমি যেহেতু একজন নিজে ক্যান্সার পেশেন্ট ছিলাম, উনি কিন্তু সিম্পাথি চান না, উনি চান রেসপেক্ট। Right? Why I'm saying this is because that is what we have been doing. We have been respecting each and every patient who has come and stayed with us. And that is why we have today, Allah has brought us where we are. Right? Now, এখন যেটা আমি চাই যে সেই সম্মানটা নিয়েই আমি ইউকেবাসীদের কাছে আবেদন করছি যে আমাদের প্রতি একটু সম্মানের চোখে দেখেন, আমাদেরকে একটু সুনজরে দেখেন এবং দ্যাট ইজ উই ওয়ান্ট অ্যাটেনশন, উই ওয়ান্ট ইউর রেকগনিশন অ্যান্ড উই ওয়ান্ট ইউর সাপোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জুমে যেতে চাই মিস্টার আনিস সাহেবের কাছে তার শেষ কথা শোনার জন্য। আমি শুধু এখন ধন্যবাদই বলবো। আজকে আমার মনে হয় তাজ ভাই বলতে পারবেন ভালো করে, এমডি সাহেব, যে 13 বছর আগে আমি ওই স্টুডিওতে ছিলাম অন্য একটা ব্যাপারে, ইকোনমিক অ্যাফেয়ার্স সম্বন্ধে, বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন সম্বন্ধে কথা বলেছিলাম। আজকে ভিন্ন একটা পরিসরে এসেছি এবং বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছে। খুব ভালো লাগলো যে চ্যানেল এসে আমার ফেরা। এবং আমার ধন্যবাদ জানানো বয়োজ্যেষ্ঠ সম্মানিত মাকসুদ ভাইকে, আপনি এখানে এসেছেন কষ্ট করে, আমাদের সঙ্গ দিচ্ছেন, আমাদের পক্ষে বলছেন, অনুপ্রাণিত করছেন। এবং শাহাব ভাইকে সেই জিনিসই বলবো, আপনারা আমাদের অ্যাম্বাসেডার্স, আমাদের ওয়েল উইশার্স। এবং আপনি যে সঞ্চালক, মডারেটর, আপনি খুব সুন্দর করে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন। এবং চ্যানেল এস এর সমস্ত যত আছে কলাকুশলী সবাইকে ধন্যবাদ। যারা দেখছেন ইউরোপ থেকে এবং ইংল্যান্ড থেকে বা ইউনাইটেড কিংডম থেকে তাদেরকে ধন্যবাদ। আর আলবাব তো কষ্ট করে ওখানে গেছে, আল্লাহ সব জায়গায় দৌড়াদৌড়ি করছে। আলবাবের মিশনটা ব্যাংকের পক্ষে এটা যেন সফল হোক এটা কামনা করি এবং সবাই সুস্বাস্থ্য পান। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। দর্শক, চ্যানেল এসকে আমি একটু ধন্যবাদ দিতে চাই জি জি যে আমাকে এই যে সুযোগ করে দিয়েছেন। আমার ছেলে আসছে, তারপরে আমরা বাংকাটকে এখন প্রচার করে দিলাম একেবারে ইউরোপ পর্যন্ত, তাই না? জি, ইনক্লুডিং দ্য গ্রেট ব্রিটেন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। আমরা
আপনাদের ডাকে আবার আসবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আমরা উইল বি ভেরি হ্যাপি টু সি ইউ অ্যাগেইন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা দেখলেন ব্যান কার্ড শুধুমাত্র তাদের লক্ষ্য মানুষদেরকে চিকিৎসা দেওয়া না, তারা ভালোবাসা সহমর্মিতার মাধ্যমে তারা একটা কমিউনিটি গড়ে তুলতে চায়, যে কমিউনিটি যে সকল পেশেন্ট আছে বিশেষ করে ক্যান্সার পেশেন্ট তাদেরকে দিবে একটি আশার আলো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।